জানবো, সত্য ঘটনা পাবো। আমি তো কোনো সত্য ঘটনা কোনো ক্ষতিগ্রস্ত থেকে পাবো না। যারা অপরাধী তাদের থেকে আমি সত্য ঘটনা পাবো। তারা মূলত জেলে আছে, এবং তাদের সাথে জিজ্ঞাসাবাদ যাতে করতে না পারি, তাই ধারাটা দেখবেন। নিচে যে হত্যা করছে তার সাথে কথা বলতে হবে, তার মুখে সত্য কথাটা বের করতে হবে। এখানে যতটুকু ছাড় দেওয়া দরকার দিয়ে সত্যটা জাতির সামনে আনতে হবে, যাতে আগামীতে কেউ এই আওয়ামী লীগ নিয়ে কোনো কথা না বলে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানে হলো গিয়া মানে এই আমাদের গায়ে তার সিদ্দিকের আদেশ কেন রেজানো শুনবে? সে শুনবে তার ডিজির কথা, সে শুনবে আইজিপির কথা। সে চেইন অফ কমান্ড ব্রেক করে ওই পরিবার তন্ত্রের কাছে জিজ্ঞেস করছে, যেটা চেইন অফ কমান্ডে পড়ে না। একটা কথা বলি হাজিন আপা, সাকিব ভাই, আমি যখন 22 সালে বললাম আয়নাগর ডিজিএফের পিছনে এমন কোন জেনারেল আছে যে জানেন না আমি কথা মিথ্যা বলছি? সত্য কথা সবাই জানেন, সবাই অপরাধী নিঃসন্দেহে। যদি আপনি জানেন এখানে গুমের লোকদের রাখা হয়েছে, আপনি কোনো প্রতিবাদ করেন নাই বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন নাই, আপনি অপরাধী। সুতরাং বাংলাদেশের কোন জেনারেল সই না জানান যে তার অফিস থেকে 1 মাইলের ভিতরে যে আয়নাগর ছিল উনি জানতো কিনা, উনি বলবে উনি জানতো না। এই কথা বললে হবে না। সকল জেনারেল জানেন, সকল জেনারেল জানতেন এখানে আয়নাগর ছিল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আজকের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। এবার আলোচনা এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধানের যে বাসভবন সেখান থেকে মাত্র ডিজিএফআইয়ের 1 মাইল দূরত্ব। তাহলে কি তিনি জানতেন না সেখানে আয়নাগর রয়েছে? আয়নাগর সেনাপ্রধানের বাড়ি থেকে অল্প কিছু দূরে। তাহলে কি সেনাপ্রধান জেনে শুনে এই আয়নাগর তৈরি করেছিলেন? তিনি নিজেও সেখানে ছিলেন? এই প্রশ্নগুলো সাবেক সেনা সদস্যরা তুলতেছেন। উল্লেখযোগ্য সেনা সদস্য সাবেক মুস্তাফিজুর রহমান, কর্নেল হাসিনুর রহমান, তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। তাদের আলোচনা শুনলে বুঝতে পারবেন বিডিআর হত্যাকাণ্ড এবং আয়নাগর সব কিছুর সাথে যুগসূত্র হয়তো বর্তমান সেনাপ্রধান রয়েছে বলে তারা মনে করে। শুনতে চাই যে আসলে এই পরিস্থিতি কেন? আপা, জনগণ সাথে না থাকলে কোনো যুদ্ধ জয় হয় না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথম ভুল এখানে। তথাকথিত পুলিশ দিয়ে এই সমস্যার সমাধান হবে না। জনগণকে সাথে নিয়ে সমস্যার সমাধান করতে হবে। প্রতিটা থানা এলাকায় একটা কমিটি করা উচিত, সবাইকে নিয়ে করা উচিত। আপনার স্থানীয় পুলিশ তো আমাদের নাই যে কি সাহায্য করবে। যারা আওয়ামী লীগ ছিল তার পিছনে লুকিয়ে আছে, হয়তো কোনো দলের আশ্রয়ে আছে। এবং কথা হলো, আপনাকে এখন সময় বোঝার, এই সমস্যার সমাধানে আমরা চাই না ওই চাঁদাবাজির পুলিশ। যেহেতু চাঁদাবাজির পুলিশ চাই না, তো আমাদের কিছু পুলিশ প্রতি থানা এলাকায় নিতে হবে, যে পরিমাণে নেন। এবং স্থানীয় পুলিশ, ওই এলাকার কোনো স্কুল থেকে পাশ করা সার্টিফিকেট থাকতে হবে। এখন যদি পেস্কি লাগাই দেন আপনাদের স্থায়ী নাগরিক সনদে স্থায়ী থাকতে হবে, তাহলে আবার ঝামেলা। কারণ স্থায়ী নাগরিকত্ব আমার মনে করেন কুমিল্লা, কিন্তু লেখাপড়া ঢাকায়। এই জিনিসগুলি আমলে নিয়ে লোক নিতে হবে। মিনিমাম 10 জন করে নৌকো যদি নেন, 100 জন না পারেন, আপনি অনেক স্বয়ংসম্পূর্ণ হবেন তথ্যে। আর তথ্য না পারলে আপনি কোথাও পাবেন না। প্রতিটা থানা এলাকায় নোট করা আছে কোথায় ক্রাইম স্পট, থানা পুলিশ জানে। হয়তো এখন রিসোর্স কম, এখন সেরকম টাকা পয়সা নাই, উপার্জন নাই, হতাশার মধ্যে পুলিশও আছে, জনগণও হতাশার মধ্যে আছে। কারণ পুলিশকে তার যে বেতন পায় সে বেতন নিয়ে তাকে যেন বাসায় যেতে পারে, নিজ পকেটে টাকা খরচ করে সরকারের কাজে করতে না হয়, সেই সিস্টেম আগাইতে হবে। আবার এই সময়ের জন্য তো আমরা কিছু ছাত্র নিতে পারতাম, আমরা কিছু এলাকা পুলিশ নিতে পারতাম, পরে যোগ্যতার ভিত্তিতে পরে আমরা এটা অ্যাডজাস্ট করতাম। এটা করা উচিত ছিল, কেন করেন নাই এটা উনি ভালো জানেন। বারে বারে উনি তো বোঝা উচিত কিভাবে যুদ্ধ করবেন। কোন এলাকায় নতুন গেলে তো হবে না, ওই এলাকার লোক নিয়ে তো কাজ করতে হবে। এটা পুলিশ হিসেবে আসুক, জনগণ হিসেবে আসুক, মসজিদ ইমামে মাদ্রাসা নিয়ে আসুক। একটা জায়গা পরিবর্তন হলে সবাইকে পরিবর্তন করা হয়েছে আর করারই কথা। এখন নতুন লোক যদি অন্য জেলা থেকে আসে, তার জন্য জায়গাটা নতুন, কেউ কারে হ্যান্ড ওভার করে দিয়ে যায় নাই। তার মামলা প্রচলিত আছে, পুরনো মামলা, তার প্রতিদিনই কোনো না কোনো দাবি দাবা আছে প্রেস ক্লাবে। তো এইগুলি তো নিয়ন্ত্রণে আনতে হবে। ইচ্ছা মতো রাস্তায় নেমে গেলাম, একটা আইনের মধ্যে আনতে হবে। বিশৃঙ্খলা করা যাবে না, এটা অধ্যাদেশ করেন। যার যার সমস্যা নিজ নিজ জেলা প্রশাসকের সাথে আবেদনটা করেন। ঢাকার জন্য হলে ঢাকা ডিসির কাছে যান। সব যদি প্রেস ক্লাবে এসে পড়ে আর স্বরাষ্ট্র আর যমুনার কাছে চলে আসে, তাহলে তো সত্যিকারই সমস্যা। একটু কঠোর হইতে হবে, কঠোর না হলে হবে না। আর আপনাকে আগে পুলিশের সাথে বসেন, এলাকার লোকদের সাথে বসেন। আপনি ডিসি আছে, অনেক কমিশনার আছে,
তো 7 নর্থ সাউথ। মাসের এই আপনি যেগুলো বলছেন সেগুলো বুঝতে ওনাদের 7 মাস লাগলো কেন? এবং দায় স্বীকার করেছেন আসিফ নজরুল, কিন্তু পদত্যাগ তো আমরা কাউকে করতে দেখছি না। এটা আমাদের কালচারে নাই পদত্যাগ করা। এখন জোর চর থাপ্পড় তো না মারলে আসলে কেউ পদত্যাগ করে না। তো এই সিস্টেমটা আর কি বলবো আর। নাহলে উনি বুঝতেছেন সমস্যা হচ্ছেন, সমাধানটা তো আছে। জিজ্ঞেস করেন না ছাত্রদেরকে, প্রতিটা থানায় যান, সাবেক এমপি তো আছে, সাবেক সাবেক কমিশনার আছে, মসজিদের ইমামের কাছে যান, উনিও ভালো বুদ্ধি দিবে আপনাকে। এলাকার মসজিদের ইমাম একটা এলাকা নিয়ে থাকে, কি বুদ্ধি নেন আপনি, এখন অ্যারেস্ট করেন, ওনাকে সম্পৃক্ত করেন অ্যাডক হিসাবে, কমিউনিটি পুলিশ করতে পারে, কত বড় সিস্টেম আছে। আর নিয়োগ কেন দিতে পারবেন না? সমস্যাটা কোথায়? প্রতিটা থানায় 100 করে পুলিশ নেন। গত পরশুদিন মনে হয় একদিনে 17 জন রেপ হয়েছে, মানে বাংলাদেশে রেপ হয়েছে 17 জন। এটা ভাবা যায় নাকি? সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে, পুলিশ আছে, কাজ হচ্ছে না, আওয়ামী লীগ গর্তে। এইটা তো কাম্য না, আমরা তো এটা চাইবো না। কিন্তু আওয়ামী লীগ তো আর শোনা যায় যে বিভিন্ন দলের মধ্যে মিশে গেছে, এখন তারাই কি এরকম উত্তপ্ত পরিস্থিতি তৈরি করছে কিনা চারদিকে? ওই যে একটা কথা বলা হচ্ছে না, নির্বাচন। তো নির্বাচন কোনটা আগে হওয়া উচিত? এই সমস্যা সমাধানের জন্য স্থানীয় নির্বাচনটা করেন, কমিশনার দায়িত্ব মধ্যে পড়ে যাবে ওই জিনিসগুলি। স্থানীয় নির্বাচনটা করেন না, পুরো দেশ একসাথে করতে হবে কেন? ঢাকা শহরটা করেন আগে, এটা তো করা খুব ডিফিকাল্ট না। ঢাকা শহরটা করেন, বাকিটা অন্য সময় করেন। আমাদের ঢাকাকে ঠিক করেন, তবে রাজশাহী করেন, চিটাগাং করেন, আস্তে আস্তে করেন, কাজ শুরু করেন। স্থানীয় নির্বাচন তো করা উচিত, নাহলে তো আপনি কিছু করতে পারবেন না। আপনি কার কাছে জবাবদিহিতা করবেন? সব তো সেনাবাহিনী করতে পারবে না। সেনাবাহিনী আমাদের ওই জ্ঞানটাও নাই, ফৌজদারি বিধিনিষেধ, কঠোর হইতে পারতেছে না সমালোচনা। এখন তো মনে হয় সময় হয়েছে কঠোর হওয়ার, কঠোর হইতে হবে। আপনার পাহাড়ের কথা বলছেন, আগুন লাগছে, আপনার একটা সাজেকে লাগছে, এই আগুনটা নিবানো কষ্টকর, নিভিতে পারছে কিনা আমি জানি না। উত্তপ্ত গরম হাওয়া শুরু হয়েছে, এবং ওখানে পানির স্বল্পতা, খুবই কষ্ট, খুবই কষ্ট। এই পানি কিভাবে পাবে আমি জানি না। এবং ওই অ্যাডক অন্যান্য সিস্টেম আছে কিনা তাদের কাছে দুর্গম এলাকায়, আল্লাহ রহম করুক। আমার মনে হয় সমাধান করতে পারছে, ফায়ার সার্ভিস গেছে ওখানে, আমি যতটুকু জানি। কালকে কোন ঘটনায় সন্দেহে রাত 3টার সময় ওনাকে করতে হলো, সংবাদ সম্মেলন করতে হলো? এবং এরপর আগেও তো, তখনও কালকে রাতেও শুনেছি যে ওনার পদত্যাগ দাবি করেছে, আজকে তো পদযাত্রা করলো ওনার পদত্যাগের জন্য। আপা যদি জিজ্ঞেস করেন পুলিশের সমস্যা কি কি, দেখবেন থানার ওসি একরকম বলবে, সৈনিক একরকম বলবে, এবং এসপি সাহেব একরকম বলবে। আমরা যখন উনি ওই, এমন কোনো গোয়েন্দা রিপোর্ট পেয়েছেন কিনা যে রাতে কোনো না, একটা কিছু? কোনো গোয়েন্দা রিপোর্ট নাই। উনি লোকজন ওনাকে যখন, মানে দিন শেষে তো বাড়িতে আসেন, ওখানে আসলেও তো সত্য কথা শোনেন পরিবার থেকে যে পদত্যাগ করতে বলছে। উনি তো চেষ্টা করতেছেন। উনি রাত 3টায় ওইটা ঘোষণা দিয়া উনি বাকি লোকের কাজ বন্ধ করে দিয়েছেন। সকাল 10টা-11টা পর্যন্ত কোনো অফিসে কোনো কোনো মানে পুলিশ কর্মকর্তা অফিস করার কথা না। নিয়ম ভাঙা তো কি আছে? রাত 3টা করা মানে পুরা পুলিশে পাগল বানিয়ে ফেলে রাতের বেলা। আজকে থেকে নাকি, আজকে সন্ধ্যা থেকে নাকি সবাই টের পাবে। আশা করি আমরা টের পাবো পুলিশ কি কাজ করে। তো পুলিশ তো সারাদিন ব্যস্ত, রাতে কিভাবে কাজ করবে? স্পেশাল ফুড দেন, খাবার দেন, জনগণের সাথে সম্পৃক্ততা করেন, কোন কোন জায়গায় ক্রাইম হয় সব কিন্তু নথিভুক্ত আছে। সেই জায়গায় পোশাকের পাশাপাশি সিভিল কাপড়ের লোক রাখেন। আপা তথ্যটা তো দিতে হবে কাউকে, সিভিল কাপড়ের লোক রাখেন। এই হিসাবে তো তথ্য পাবেন না, ইউনিফর্ম পরে তো আপনি দেখে সরে যাবে, লুকায় যাবে সকালবেলা। আর সবসময় চুরি ডাকাতি হয় না। রাত্রেবেলা ভোর রাতে যখন বাসগুলি ঢাকা শহরে আসে, যখন সে বাড়ির পথে ফেরত যায়, তখনই ডাকাতিটা হয়। অনেক সিস্টেম আছে। আপনি যাত্রীবাহী বাসগুলোকে একটু বলেন, টাইম দেন, যেন সন্ধ্যার দিনের আলোতে আসে। গতকাল আজকে আমার ফ্রেন্ড শুনলাম যে সকালবেলা নামছে, মোটরসাইকেল এসে আক্রমণ করছে, কারণ খুব সকালে নামছে, ওই সময় লোকজন কম। তো আপনাকে একটু একটু সতর্ক হতে হবে সবাইকে, এবং সহযোগিতা করতে হবে। বাট আমি মনে করি ক্রাইম স্পট সবাই জানি আমরা, পুলিশও জানে, জনগণ। মসজিদের ইমাম তো পার্মানেন্ট, যদি আওয়ামী লোক না, আওয়ামী ইমাম না হয়ে থাকে, জনগণকে আগায় আনতে হবে, নির্বাচনের মাধ্যমেই সেটা সম্ভব। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আন্তরিকভাবে দুঃখিত, আমি একটু লেট হয়ে গেছে আমার একটা ব্যক্তিগত কাজে। থ্যাংক ইউ।
যে আপনার কাছেও শুনতে চাই যে এই যে গত রাতে যে মিটিং হলো, আজকে আবার সেনাপ্রধান সতর্ক করলেন যে নির্বাচন না হওয়া পর্যন্ত মানে যারা সেনাবাহিনীর তারা যাদের ধৈর্যের সাথে মোকাবেলা করে আবার বল প্রয়োগ না করার জন্য উনি বললেন। তো আমাদের আসলে গত রাত থেকে আজকে পর্যন্ত আমরা কি কি বার্তা পেলাম যে এত সতর্ক অবস্থা, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, আর সব মিলে গত রাতে থেকে আজকে পর্যন্ত আমরা একটা ঘোলাটে অবস্থা বাংলাদেশকে দেখতে পাচ্ছি। কেন হঠাৎ করে এরকম হলো? প্রথমত আমি যেটা বলবো, বর্তমানে যে সেনাবাহিনী গ্রাউন্ডে আছে এটা কি ল্যাকিংস আছে, ল্যাকিংসটা হচ্ছে আমরা এর আগে মানে সেনাবাহিনীতে থাকার সময় আমি অনেকবারই এই ধরনের অপারেশন করেছি, অপারেশন ক্লিন হার্ট, 111-এর পরে যে কোনো সময় গ্রাউন্ডে যখন ছিলাম তখন আমাদের গ্রাউন্ডে অ্যাকচুয়ালি একজন ডিজিএফআই এর ফিল্ড স্টাফরা আমাদেরকে বিভিন্ন পত্র দিয়ে সহায়তা করতো, এনএসআই করতো। আমার কাছে সেনাবাহিনীতে যারা গ্রাউন্ডে আছে তাদের সাথে কথা বলে আমার কাছে মনে হলো এই জিনিসটা প্রচন্ড ভাবে মিসিং। মানে ডিজিএফআই এবং এনএসআই তাদের কাছে নর্মালি এলাকার কারা সন্ত্রাসী, কারা চুরি ছিনতাই করে এদের লিস্ট থাকে, যে পুলিশের যেরকম থাকে এদের কাছেও এই জিনিসগুলো থাকে। বাট এই জিনিসটা আমার মনে হয় সেনাবাহিনী গ্রাউন্ডে এই তথ্যগুলো পাচ্ছে না। এবং আমার কাছে লাস্ট বিভিন্ন জায়গা থেকে কথাবার্তায় যেটা মনে হয়েছে সেনাবাহিনী গ্রাউন্ডে কাজ করতেছে কিন্তু তাদেরকে যে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্যপাত্রটা তারা পাচ্ছে না, যার ফলে আমি বলবো যে তারা ইনঅ্যাক্টিভ আছে। এবং ইনঅ্যাক্টিভ থাকার কারণেই, এবং পুলিশের ব্যাপারে আমরা জানি যে পুলিশের অ্যাকচুয়ালি এখনো গ্রাউন্ডে তাদের স্ট্রেংথের স্বল্পতা আছে। তাদের আমি যতদূর জানি এখন পর্যন্ত 60,000-এর মতো তাদের মিসিং বা জয়েন করেনি এরকম আছে, যেটা এখন পর্যন্ত ফুলফিল হয় নাই। যে ফুলফিলটা ইচ্ছা করলেই মানে সরকার যদি নিত তাহলে এই সেনাবাহিনীর 400 অফিসার আছে, যারা অফিসার এবং সৈনিক যারা আছে তারা বিভিন্ন স্বল্প মেয়াদের ট্রেনিং এ তাদেরকে পুলিশকে কিন্তু এনহ্যান্স করা যেত, যে জিনিসটা করা হয় নাই। তা আমি মানে একটু সূক্ষ্মভাবে দেখলাম যে গতকালকে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, যে কঠোর হতে বলেছেন। এবং আমি একটা নিউজের কালের কণ্ঠে একটা নিউজ দেখলাম যে ডাকাত এবং ছিনতাইকে দেখা মাত্র গুলির নির্দেশ, যেটা আমি সম্পূর্ণভাবে একটা স্বাভাবিক পরিস্থিতিতে আমি সমর্থন না করলে এই পরিস্থিতিতে আমি সমর্থন করি। কারণ এখন আমরা সবাই জানি আওয়ামী লীগের সন্ত্রাসীরা অলরেডি তাদের একটা গ্রুপ চ্যাটের মধ্যে কথা হয়েছে যে তারা বলেছে যারা এই শহরে আমাদেরকে দিনের বেলায় থাকতে দিবে না তাদেরকে রাতের বেলায় থাকতে দিব না। সো রাতের বেলা যদি কেউ একজন অস্ত্র, এটা ধারালো অস্ত্রই হোক বা ফায়ার আর্ম যেটাই হোক, সে যদি অস্ত্র সহ যদি রাতের বেলা চলাফেরা করে, এক হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, আর এক হচ্ছে আওয়ামী সন্ত্রাসী, সো বা ছিনতাইকারী, চাঁদাবাজি বা ডাকাত। সো এদেরকে শুট টু কিল আমি পূর্ণভাবে সমর্থন করি। বাট এট দ্য সেম টাইম আবার দেখেন যে জেনারেল ওয়াকার বলেছে অতিরিক্ত শক্তি প্রয়োগ না করতে। বাট এই দুইয়ের কম্বিনেশনে আমাদের গ্রাউন্ডের যে ট্রুপস আছে তারা কি মেসেজ পাচ্ছে, আই এম স্টিল কনফিউজড। মানে একজন বলতেছে যে কঠোর হইতে, আরেকজন বলতেছে যে অতিরিক্ত শক্তি প্রয়োগ না করতে। এনিওয়ে, বাট আমি যেটা মনে করি যে বর্তমানে আওয়ামী সন্ত্রাসী যারা আছে তারা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতেছে। এবং এটার কারণ আমি অ্যাকচুয়ালি একবার ভেবেছিলাম এই ব্যাপারে আর কোনো লাইভ আর করবো না, কারণ বলতেছি মানে বিভিন্ন সময় বিভিন্নভাবে, ইভেন হাসিন স্যারও আমার সাথে একমত পোষণ করবেন, সেটা হচ্ছে জেনারেল ওয়াকার এবং গুম খুনের সাথে জড়িত যারা আছে তাদেরকে এখনো তাদেরকে চাকরিতে বহাল রেখেছে। এবং এই কারণে এই স্ট্রেংথেই তারা বিভিন্ন সময় বিভিন্ন এবং আমরা যদিও দেখি যে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের মধ্যে অ্যাকচুয়ালি ছাঁটাই শুরু হয়েছে, যেটা আরো আগেই শুরু হওয়া উচিত ছিল, কিন্তু সেনাবাহিনীর মধ্যে এখন পর্যন্ত কোনো কিছু হয়নি। এবং এটা করার জরুরি। এবং আমি অ্যাপ্রিসিয়েট করি, আমরা জানি যে কালকে হাসিন স্যাররা একটা ইয়া নিয়েছেন শাহবাগে, তারা যারা গুম খুমের যারা সাফারা তাদেরকে নিয়ে এখন একটা যাবেন, ওখানে যাবেন, একটা সমাবেশ করবেন। এটাকে আমি পূর্ণ সমর্থন করি। এবং আমি মনে করি এই প্ল্যাটফর্ম থেকে আওয়াজ তুলতে হবে যে আইন শৃঙ্খলা বাহিনী প্লাস সেনাবাহিনীর মধ্যে যারা গুম খুনের সাথে জড়িত তাদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আমরা যেটা মনে করি যে সেনাবাহিনীর যে অ্যাকচুয়াল যে পজিশনটা ছিল আমাদের, সেটা হচ্ছে আমরা ইউএন মিশনে থেকে শিক্ষা গ্রহণ করেছি যে অ্যাকচুয়ালি আমাদের আর্মিটা ইউরোপিয়ান আর্মি, আমেরিকান আর্মি প্লাস হচ্ছে আফ্রিকান আর্মিদের সাথে তুলনা করে ওয়ান অফ দ্য বেস্ট আর্মি আমি বলবো, কারণ তাদের সাথে আমি কাজ করেছি। এবং
আপনারা যদি হলি আর্টিজান বা অন্যান্য অপারেশনে দেখেন যে এবং অন্যান্য আর্মির সাথে তুলনা করলে আমাদের আর্মি এটা ফাইনেস্ট আর্মি। এটাই হচ্ছে ভারতের সবচেয়ে ভয়ের কারণ, যে এই আর্মিটাকে ধ্বংস করার জন্য তারা যে সমস্ত প্রসেস করেছে 25 ফেব্রুয়ারি থেকে শুরু করে বিভিন্ন সময়, এবং আর্মির ভিতর ব্যবসা বাণিজ্য ঢুকিয়ে আপনি সবচেয়ে কিছু কিছু আরো ডিটেলস আছে সময় নিয়ে বলা যায়। যেমন মনে করেন যে আর্মির প্রশিক্ষণ সিস্টেমটাকে অ্যাকচুয়ালি নর্মালি যেটা হয়, আমরা আমাদের আর্মি ইউরোপিয়ান আর্মির মতো না যে বা আমেরিকান আর্মির মতো না যে ওদের মেইন অপারেশন গুলো ইয়া করে হচ্ছে সার্জেন্ট লেভেলের যারা, সো সার্জেন্ট লেভেলের তাদের ট্রেনিং এর দরকার আছে নলেজ বেসড এবং স্কিল বেসড। বাট আমাদের কিন্তু মেইনলি যে ধরনের ছোটখাটো যত কিছু অপারেশন আছে অফিসাররা এটার মধ্যে ইনভলভ। সো সৈনিকদের ট্রেনিংটা ছিল হচ্ছে স্কিল বেসড, আর আমাদের অফিসারটা ছিল নলেজ এবং স্কিল বোথ। বাট এখানে দেখা যাচ্ছে আর্মিকে একটা নতুন ট্রেনিং সিস্টেম করেছেন এনসিওস অ্যাডভান্স কোর্স। এটা করার ফলে দেখা গেছে যে মেশিন গান চালানোর, মোটর চালানোর ওই লোকজন, স্কিল বেসড লোকজন নাই, যার ফলে ওগুলা না করে প্রমোশন পেয়ে যাচ্ছে, কিন্তু আমাদের অরিজিনাল স্কিল বেসড লোকগুলো হচ্ছে না। এই প্রশিক্ষণের সিস্টেমটা সবগুলো হচ্ছে ভারতের অ্যাডভাইসে। আমরা আমরা এই আবার আমি প্রসঙ্গক্রমে জেনারেল ইকবাল করিম ভুইয়ার কথা বলি, উনি যখন জিওসি ছিলেন উনি এনশিওর করতেন যে তাদের অফিসাররা যেন বাইরে সিভিল এডুকেশন, আদার এডুকেশন না হয়ে মিলিটারি ট্রেনিং এর মধ্যে স্থির থাকে। উনি প্রতি অফিসারদেরকে বিভিন্ন টাস্কিং করতেন। বাট উনি যখন আবার সিজিএস এবং চিফ হয়ে গেলেন তখন চলে গেলেন যে বিভিন্ন এডুকেশন, বাইরের এডুকেশন, আদার এডুকেশন এগুলো উৎসাহ করা শুরু করলেন। এবং এগুলি সবই হচ্ছে ভারতের ইয়াতে যে আমাদের আর্মিটাকে নষ্ট করার জন্য, এবং নষ্ট এমন একটা পর্যায়ে নিয়ে গেছে এখন ব্যবসা বাণিজ্য ঢুকে এই জিনিসটাকে ফিরে নিয়ে আসার জন্য এর মধ্যেই ঢুকে গেছে হচ্ছে গুম খুন। সো আমাদের এই আর্মিকে অরিজিনাল জায়গায় ফিরিয়ে আনার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আইন শৃঙ্খলা মানে আমাদের মধ্যে জাস্টিসটা এনশিওর করতে হবে। জাস্টিস কিভাবে এনশিওর হবে? এখন আপনি দেখতেছেন যে এই লাস্ট প্রমোশন গুলোতে গুম খুনে যারা জড়িত তারাও প্রমোশন পাচ্ছে, যারা এটার সাথে জড়িত না তারাও একই পাচ্ছে, এবং বরঞ্চ তারা আরো ডিপ্রাইভ হচ্ছে। তো আমি মনে করি যে গুম খুনের যারা এদেরকে কঠোর বার্তা দেওয়ার জন্য এদেরকে সবাইকে আইনের আওতায় আনতে হবে, যেটা জেনারেল ওয়াকার কঠোরভাবে প্রতিহত করার চেষ্টা করতেছেন। উনি বলেছেন যে যারা গুম খুনের সাথে জড়িত তারা ক্যান্টনমেন্টের বাসার ভিতরে থাকবে অ্যারেস্ট ওয়ারেন্ট হওয়ার পরে। এখন দেখেন জেনারেল আকবর আর জেনারেল সাইফুল আলম কিন্তু পালাই গেছে, এটা কিন্তু জেনারেল ওয়াকারের রেসপন্সিবিলিটি। আমি অবাক হয়ে গেলাম, আমি সপ্তাহখানেক এই ইনফরমেশনটা বলেছি, কোন রেগুলার নিউজ মিডিয়া অন্তত গিয়া বলে নাই সেনা মানে আইএসপিআর বা আর্মি বা বলে নাই তার বাসায় গিয়ে দেখতে চাই যে জেনারেল আকবর কি দেশে আছে না কর্নেল মুস্তাফিজ গুজব ছড়াচ্ছে। অ্যাটলিস্ট বলুক যে না আমরা দেখে আসছি, আমি গুজব ছড়াচ্ছি, তাও কিন্তু বলতেছে না। সো এতে বোঝা যাচ্ছে। এবং মানব জমিনের যে মতিউর রহমান, উনি সম্পাদক মতিউর, উনি কিন্তু বলেছেন যে আমরা আগে যেরকম কন্ট্রোল হইতেছি এখনো কিন্তু এই সরকার আমলে কন্ট্রোল হইতেছে। কারণটা কি? এটা হচ্ছে ক্লিয়ার যে আমি একটা নিউজ দিয়েছি যে এই দুজন পলাতক, এ ব্যাপারে কোনো মেইন স্ট্রিম মিডিয়া কোনো খোঁজ খবরই নিচ্ছে না। সো আমি মনে করি যে আমরা এখনো সেই বোকার স্বর্গে বাস করতেছি। আমরা এখন আমি দেখতেছি যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এখন জেনারেল ওয়াকারের সাথে একই সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, যেটা একটা রং মেসেজ। এবং এই কারণেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হচ্ছে না। এদিক দিয়ে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর বলতেছে কঠোর হওয়ার জন্য, আর উনি বলতেছেন অতিরিক্ত শক্তি প্রয়োগ করার জন্য। তো এখন এটা আমাদের আর্মিকে গ্রাউন্ডে কি মেসেজ দিবে? সো আমি এখনো সেই একই জায়গায় আছি, যেটা হচ্ছে জেনারেল ওয়াকারকে সরাইতে হবে, এবং যারা গুম খুনের যারা জড়িত তাদেরকে যদি সরানো যায় তাহলেই বাংলাদেশের সিস্টেমটা, এবং বাংলাদেশে এখন এই পরিস্থিতি হচ্ছে কি জন্য? কারণ হচ্ছে এই যে গুম খুনের সাথে জড়িত যারা, দে আর অল লিঙ্কড উইথ ইন্ডিয়া, এবং তাদের মাধ্যমেই দেশের এই অস্থিতির পরিবেশ সৃষ্টি করে, এবং তারা প্রিচ করার চেষ্টা করতেছে যে এই সরকার 5 বছর থাকবে বা বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে। বাট সংস্কারগুলো কেউ চাচ্ছে না। এই যে 11টা কমিটির মধ্যে 6টা অলরেডি তাদের সংস্কার জমা দিয়েছে, বাট এগুলো কিন্তু বাস্তবায়ন আমরা দেখিনি। সো আমি এখনো মনে করি সেনাবাহিনীকে শুদ্ধি করার আগে অ্যাকচুয়ালি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে স্টেবল হবে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সাকিব ভাই। আপনার কাছে যাওয়ার আগে আমি একজন দর্শক নিয়ে তারপরে আসছি আপনার কাছে। আমাদের সাথে আছেন মনির, আপনার প্রশ্ন বা মতামত 1 মিনিট প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি প্রথম আপনার অনুষ্ঠানে। হ্যাঁ, আমি জানি না আমাদের অন্যান্য আজকে যারা বক্তা আছে তা আপনারা জানেন কিনা, হয়তো জানেন, আমার থেকে ভালোই জানবেন, কারণ ওনারা মানে লেটেস্ট ইনফরমেশন নিয়ে আসে। আজকে আর্মির একজন লেফটেন্যান্ট আবির হাসান ফারাবি একটা ফেসবুকে একটা পোস্ট করছে। হ্যাঁ,
আর্মির ভিতরের ব্যবস্থা নিয়ে। তো এটা আমি জানি না আপনারা জানেন কিনা, আপনারা যদি না জানেন আপনাদের আমার একটু সময় দেন, আমি একটু জাস্ট 1 মিনিট লাগবে আমি পড়তে আর কি ব্যাপারটা। জি প্লিজ। আচ্ছা, লিখছে বর্তমান সেনাবাহিনীর ভেতরকার অবস্থা। জুনিয়র অফিসার লেফটেন্যান্ট থেকে মেজর পর্যন্ত তাদের মাঝে ক্রমান্বয়ে বিদ্রোহী মনোভাব ফুটে উঠছে। অধিকাংশ সেনা ক্যাম্পের টহলের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। কমান্ডার তাদের বিভিন্ন অনাচার অনিয়ম এ ব্যাপারে ইনফর্ম করেও তারা অ্যাকশনে যেতে বাধা দিচ্ছে। মিডিয়ায় বলা হচ্ছে এই কয়দিনে ডেভিল হান্ট অপারেশনে 9,000 লীগ গ্রেপ্তার। লীগ, এটা সিরেফ মিথ্যে কথা, বাস্তবিক সংখ্যা এর অর্ধেকও না। পুলিশের আইজিপি আজ ঘোষণা দিয়েছে র্যাব, পুলিশ আর এন্টি টেররিজম ইউনিট মিলে যৌথ অভিযানের উদ্দেশ্য দেশের এই কয়েকদিনের অরাজকতা বন্ধ করা। অথচ সেনাবাহিনী এই অভিযানে নামবে না। সেনা হেল্পলাইন নাম্বারটি অফ করে দেওয়া হয়েছে, যেগুলো এই আগস্টের পর চালু করা হয়েছিল। ক্যান্টনমেন্টেও কোনো বিচার চাইলে ক্যান্টনমেন্ট থেকে কোনো প্রতিক্রিয়া দেখানো হচ্ছে না। আমি গত রাতেই আমার অনলাইন টিমের সদস্যদের বলেছিলাম দেশে এখন অরাজকতা হবে, কিন্তু সেনাবাহিনী তৎক্ষণাৎ সেখানে গিয়ে অরাজকতা রোধ করবে না। আমার কথার প্রমাণ আজ 1 ঘন্টা আগেই স্পষ্ট হয়েছে। ওয়াকার স্যারের বিবৃতিতে উনি সেনা সদস্যদের মানা করে দিয়েছে যাতে কেউ হার্ড অ্যাকশনে না যায়। সেনাবাহিনীকে অচল করে ফেলা হচ্ছে। আমরা আশঙ্কা করছি আমাদের থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তুলে নিয়ে ক্যান্টনমেন্টে ফেরত পাঠানো হবে। সেনাবাহিনী অচল হয়ে যাওয়ার মানে দেশের আকাশে কালো মেঘ জড়ো হচ্ছে। যদি উচ্চপদস্থ কর্মকর্তারা নিজেদের মধ্যে শুধরে না নেয়, তাহলে সেনাবাহিনীর ভেতর এখন বিদ্রোহ শুরু হওয়া সময়ের দাবি। তবে শেষে একটা কথা বলতে চাই যে বিশ্বে এমন অনেক নজির আছে যেখানে সৈনিকদের হাতে সেনাপ্রধান খুন হন। সবাই কপিও শেয়ার করে ছড়িয়ে দিন। মানে এটা জাস্ট জানানোর জন্য ইয়ে করছি যে ওনার নাম হলো আপনার লেফটেন্যান্ট আবির হাসান ফারাবি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনার তথ্য তুলে ধরার জন্য। আমাদের সাথে আছেন মোহাম্মদ হুসাইন আহমেদ। আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনছেন আছেন আপা? জি, শুনতে পাচ্ছি। প্রশ্নটা হলো আমাদের বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলীদের কাছে লজ্জা থাকলে এমন কথা একজন দায়িত্ববান মানুষের মুখে শুনতে হতো না। উনি বলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে উন্নত হয়েছে, অথচ একজন ভিকটিমটা হলো যে বাসে যে ডাকাতি আর দর্শন হয়েছে, ওই ভিকটিমটা এক থানা থেকে অন্য থানা দৌড়াদৌড়ি করতেছে মামলা দেওয়ার জন্য, কিন্তু মামলা কেউ নিতেছে না। তাহলে দেখেন ওনাদের কথার সাথে মিল আছে। এটা শুধু জনগণের সাথে কানামাছি খেলা। কেন মানুষকে আর কত বোকা বানাবে এরা? সঠিক জায়গায় সঠিক দায়িত্ববান মানুষকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব না দেয়, তাহলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন আরো বাড়বে না কমবে। কালকে রাত্রে আমি যেহেতু নাইট ডিউটি করি, ওনার সংবাদ সম্মেলন দেখলাম, লজ্জা লাগে, লজ্জা। একজন পুলিশ কনস্টেবলকে যদি কেউ প্রশ্ন করে যে আপনার সামনে একটা ঘটনা হয়েছে, আপনি কি করবেন, উনি উত্তর দিবে ভবিষ্যতে আর হবে না। সেম প্রসিজার উনি সংবাদ সম্মেলনে হাম তুম আগের কাহিনী 2 কথা বলে শেষ, জনগণকে দেখাচ্ছে সংবাদ সম্মেলন। তাহলে উনার কেন লজ্জা হয় না? কেন উনি ক্ষমতা ছেড়ে দেয় না? উনি কেন চেয়ার ছেড়ে দেয় না? চেয়ারটার ভিতরে কি আছে, কি রহস্য? এই জন্যই কি মানুষ 2000 ছেলে সন্তান মানুষের রক্ত দিয়ে এই দেশটা এগুলো? জনগণ সবাই এখানে যারা আছে উপস্থিত, আমার প্রশ্ন আপনাদের সবার কাছে, সবাই আওয়াজ তুলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনার চেয়ার ছেড়ে দেওয়ার জন্য। প্লিজ, মানুষকে আর হয়রানি আর মানুষকে আর না মারার জন্য দিন দুপুরে। সত্যিকার কথা হলো আমাদের মাঝে আমাদের ভিকটিম হই আমরা, এই জন্য আমাদের গায়ে লাগে। যদি ওনাদের ফ্যামিলির কেউ আজকে দর্শন হতো, ওনাদের ফ্যামিলির কেউ যদি আজকে মারা যেত, তাহলে ওনারা আর 1 মিনিট 1 সেকেন্ড ওই জায়গায় বসে থাকতো না।
ওনাদের বিকল্প বুদ্ধি ওনারা করতো, কিন্তু মানুষের দুর্দশা কি অবস্থা, কোনো বিবেকবান মানুষ এটা মেনে নিবে না। প্লিজ আমার প্রশ্নটা জাতির কাছে এবং আমাদের এখানে যারা উপস্থিত আছে ওনাদের কাছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। কোন দেশ থেকে বলছিলেন আপনি? মোহাম্মদ হুসাইন? আমি দুবাই থেকে বলছি। দুবাই থেকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং অনেক সৎ পরামর্শ দেওয়ার জন্য। আমাদের সাথে আরেকজন আছেন ইয়াকুব খান। আপনার প্রশ্ন বা মতামত 1 মিনিটে প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, অসংখ্য ধন্যবাদ হাসিনা আপু, অনেকদিন পর আপনার লাইভে আসলাম। আমি এখানে হাসিনুর স্যারের কাছে আমার 2টা প্রশ্ন এবং আমার মতামত। এই যে এখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের কথা বলছে, আমি জাস্টলি 1 মিনিটের ভিতরে আপনাদের একটা তথ্য দিই। আপনারা এখানে যতগুলো লোককে যাকেই বসান, যে পর্যন্ত আসিফ নজরুলের যিনি প্রেস সচিব আছে, যিনি প্রথম আলোর প্রোডাক্ট, ভারতের এজেন্ট, যে পর্যন্ত তাকে সরাইতে না পারবেন, বাংলাদেশে যাকেই বসান। উনি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কথা বলছেন নাকি আসিফ নজরুলের? না, আসিফ নজরুলের একটা আছে, যিনি প্রথম আলোর একজন প্রোডাক্ট, যেটা ভারতে ঠিকছে। ভারতের 3টা চাল ছিল এ বি সি, তাদের এ বি সি ফিনিশ, এখন ওনারা চালছে ডি, যেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সাথে, বিশেষ করে বিএনপির সাথে তাদের অনেক আঘাত হচ্ছে বর্তমানে ভারতের সাথে, যেটা নিয়ে তারা বিএনপি বর্তমানে নির্বাচনের জন্য পাগল হচ্ছে। এই কারণেই দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে আমি ভারতকে আশ্বস্ত করে এসেছি। পরেই ভারতের সেনা প্রধান কি বলেছে, নির্বাচিত সরকার আসলে তাদের সাথে আমাদের সুসম্পর্ক সৃষ্টি হবে। তাহলে এখানে কি বোঝাচ্ছে? আরেকটা কথা হচ্ছে, এখানে আমাদের যে সাবেক একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, উনি যখন বলেছিলেন যে আপনারা যে চাঁদাবাজি করবে তার ঠ্যাং ভেঙে দিবেন, দেখেন তার রিপ্লেসে রিজভী আহমেদ কি বলেছেন। রিজভী আহমেদ তাকে কি বলেছেন, উনি ভারতের দালাল। তাহলে আমার প্রশ্ন, যে পর্যন্ত এই 3 জন মানুষ আছে, আমি বলি আমাদের ডক্টর ইউনূস সাহেবের একজন প্রেস সচিব, আসিফ নজরুলের একজন প্রেস সচিব, এবং 13টা থানাতে আওয়ামী লীগের এই 5 আগস্টের সময় যে পুলিশটা নির্যাতন করেছে তাদেরকে পদোন্নতি দিয়ে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে। এগুলো নিয়ে আপনারা কেন প্রতিবাদ করছেন এবং তাদেরকে ওখান থেকে ক্ষমতাচ্যুত করার জন্য কেন আপনারা এইগুলো সরকারের কাছে তুলে ধরছেন? আমার প্রশ্নটা হলো যে বিএনপি বা রাজনৈতিক দলগুলো কেন এই সংস্কারটা করছে না? যে পর্যন্ত এই সংস্কারগুলো করতে না পারবেন, বাংলাদেশের আইন ব্যবস্থা বলেন, অর্থনীতি বলেন, কোনোটাই ঠিক থাকবে না। সেক্ষেত্রে আমি এখানে হাসিনুর স্যার, আপনি আমার একজন শ্রদ্ধাভাজন মানুষ, আমি অনেক শ্রদ্ধা করি আপনাকে। আপনার কাছে আমার শুধু জানার ইচ্ছা, এই আওয়ামী লীগের কারণে 2000 মানুষ জীবন দিল, তাদের প্রোডাক্ট বাংলাদেশে রাখার বা প্রশাসন রাখার কোনো যৌক্তিক আছে কি? এই প্রশ্ন উত্তরটা আমাকে দিয়ে যাবেন একটু। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি সাকিব আলী আপনার কাছেই যাব, যে আমাদের দর্শকরা দেখেন সবাই কিন্তু বাংলাদেশের ব্যাপারে, সব বাইরের দেশ থেকে জয়েন করেছে, কিন্তু বাংলাদেশের ব্যাপারে সবাই সচেতন, সবারই একটা উদ্বিগ্নতা কাজ করছে। আপনার কাছে শুনতে চাই যে এই যে একটা ঘোলাটে পরিস্থিতি, আসিফ নজরুল দায় স্বীকার করছেন ওনাদের ব্যর্থতা আছে, কিন্তু আবার স্বরাষ্ট্র উপদেষ্টা উনি দায় স্বীকার করছেন, উনি বলছেন যে আগের থেকে ভালো, এমনটা বলার চেষ্টা, আগের থেকে যদি ভালো হয় তাহলে উনি রাত 3টার সময় কেন সংবাদ সম্মেলন করবেন? আবার অনেকে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগের যারা আছে, যেটা আমাদের একজন অতিথিও বললেন যে দিনে যদি ওদের কাজ করতে না দেওয়া হয় রাতে ওরা শান্তি দিবে না। তো তাদের লোকজনে কি এগুলো করছে নাকি আসলে স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমার মনে হয় যে 3টের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করার আমি একটাই কারণ খুঁজে পাই, সেটা হচ্ছে যে রাত 1টার সময় ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল হয়েছিল, ছাত্ররা নেমে এসেছিল। তো ছাত্ররা 1টার সময় নেমে এসে উনার পদত্যাগ দাবি করছিল। তখন আপনি জানেন যে কয়েকদিন ধরেই আমাদের এখানে আদাবর, উত্তরা, মোহাম্মদপুর এলাকায় যে কিশোর গ্যাং এবং নানা আপনার যে রাত্রে যে কেউ বের হতে পারে না, ওখানে যে সব ছিনতাই হচ্ছে, ওখানে একটা অভয়ারণ্য হয়ে গেছে, এগুলো নিয়েও কিন্তু আমাদের গণমাধ্যম কিন্তু অনেক রিপোর্ট করছিল গত কয়েকদিন ধরে। এর মধ্যে বাসের ওই যে 3 ঘন্টার যে ঘটনাটা ঘটলো, যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটলো, সেটা কিন্তু মানুষের মধ্যে অনেক রেখাপাত করেছে। ফলে ওরা ওসি পরে মানে প্রত্যাহার করেছে। কিন্তু আমার মনে হয় যে গতকালকের যে ছাত্রদের মিছিল,
ছাত্রদের যে বিক্ষোভ রাত্রে, সেটার কারণেই উনি 3টার সময় করেছেন। এটার কারণ আমি এই জন্য বলছি যে 3টার সময় উনি নতুন কিন্তু কিছুই বলেন নাই, নতুন কিছুই ছিল না। উনি আবার ওই একই বোধহয় কথা আবার আজকে আবার সকালে, হ্যাঁ। সুতরাং উনি নিজেরকে কাভার করার চেষ্টা করছেন, নিজের কাভার দেওয়ার চেষ্টা করছেন। এখন আমার মনে হয় যে এখানে এটা কেন হচ্ছে, এখানে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে এই পুলিশকে আমরা প্রথম থেকে বলেছিলাম যে এখানে শুদ্ধিকরণ দরকার ছিল। এই যে মুস্তাফিজ যে বলেছে যে 400 জন যে অফিসার তাদের মধ্যে থেকে নেওয়া যেত, আমরা এটা সেই 6 মাস আগে থেকে বলছিলাম। আমরা 6 মাস আগে থেকে বলছিলাম আনসার, ভিডিপি, বিজিবি যেখান থেকে যারা আছে তাদেরকে স্ক্রিনিং করে নেওয়া হোক, আমরা কিন্তু এগুলো বলেছিলাম। কিন্তু সেগুলো কিছুই করা হয়নি। আমরা এটাও বলেছিলাম যে ছাত্রদের থেকে ছাত্রদেরকে ঢুকানো হোক, ছাত্রদেরকেও নেওয়া হোক যারা স্ক্রিনিং করে, সেটাও করা হয়নি। সুতরাং সুতরাং এইটার কারণে কিন্তু পুলিশ কিন্তু এখনো আমরা দেখতে পাই যে তারা কিন্তু কোনো কি বলবো নিষ্ঠার সাথে কোনো কাজ করছে না, একেবারে তারা রিলাক্টেন্ট, ইংরেজিতে বললে মানে তাদের একটা মানে গা ছাড়া ভাব। এটা কিন্তু গা ছাড়া ভাব, তারা এখন গা ছাড়া ভাবে আছে। এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে তার মানে আপনার আরেকটা জিনিস বলেছেন, হাসিনুর বলেছেন এবং মুস্তাফিজ বলেছেন, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ফেলিওর। অর্থাৎ তারা গোয়েন্দা ইয়েটা পাচ্ছে না, গোয়েন্দা খবরগুলো পাচ্ছে না। এখন দেখেন উনারা কিন্তু, এটা তো একটা সরকার তো একটা হোলিস্টিক ব্যাপারও, একটা সামগ্রিক ব্যাপার। ধরেন স্বরাষ্ট্রমন্ত্রীর যদি কোনো সমস্যা থাকে, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু প্রধান উপদেষ্টার কাছে যাবেন, যে কিন্তু এটার একটা সমাধান করার চেষ্টা করবেন। যেমন ধরেন যদি পুলিশের যে গোয়েন্দা তারা যদি ব্যর্থ হতে থাকে, তারা যদি সহযোগিতা না করে, তাহলে আপনি ডিজিএফআই অথবা এনএসআই এর সাহায্য নিতে পারছেন না কেন, সেটাও দেখেন। তার মানে আপনার একটা কিন্তু আরেকটাকে কিন্তু আপনার দুই জায়গায় যদি আপনি আটকে থাকেন, তার মানে আপনার এটা চেঞ্জ করতে হবে। সেটা নিয়েও আপনার কোনো পরিষ্কার পরিকল্পনা বা চিন্তা নাই। দ্বিতীয় কথা আমার বলার দরকার হচ্ছে যে এখানে কিন্তু একটা অপরাধ চক্র সবসময় ছিল। এই অপরাধ চক্রটা এখন কিন্তু খুবই মাথা চাড়া দিয়ে উঠেছে। এটা হইতে পারে, আপনি জানেন যে অনেকগুলো কিন্তু দাগী আসামিকে কিন্তু 5ই আগস্টের পরে ছেড়ে দেওয়া হয়েছে, এবং তাদের সাধারণত নামের সাথে একটা পশুর নাম থাকে বা অন্য একটা কিছু ইয়ে থাকে, এরকম টাইপের নাম থাকে তাদের। তো তারা বাইরে চলে গেছে, তারা বা কোথায় গেছে এটা আরেকটা। তৃতীয়, আপনি কয়েকদিন আগে আমরা শুনেছি বেনাজির এবং তার সাথে জাহাঙ্গীর, মেয়র জাহাঙ্গীর যে ছিল, তাদের কথোপকথন আমরা শুনেছি, রাইট? আমরা বলেছি 90% পুলিশ হচ্ছে 90% না 80% আওয়ামী লীগ। আপনি একটা জিনিস খেয়াল করেন যে অজিত দোভাল কিন্তু 10 দিন ধরে পশ্চিম বাংলা সফরে ছিল। সে কিন্তু ওইখানে সব তাদের গোয়েন্দা কর্মকর্তাদের সাথে কথা বলেছে। ওখানে হয়তোবা ত্রিপুরা এবং আসামের থেকেও তারা গেছে। এই গোয়েন্দা কর্মকর্তারা এই যে আমাদের দেশের যে সমস্ত আপনার অপরাধী, দাগী অপরাধী যারা আপনার সীমানার ওই পারে থাকে, তাদেরকে নিশ্চয়ই তারা নিয়ন্ত্রণ করে, এবং তারা নিশ্চয়ই আওয়ামী লীগ নেতারা যারা ওখানে আছে তাদেরকেও নিয়ন্ত্রণ করে। সুতরাং তাদের মাধ্যমেও তারা ওখানে এগুলো ঢুকিয়ে আনতে পারে। হ্যাঁ, আমি মনে করি অজিত দোভালের কার্যকলাপ, আপনি যদি ইন্ডিয়ান ইয়ে করেন তাহলে কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন। এগুলো কিন্তু এই জন্যই হইতে পারে, আমি জাস্ট কথার কথা বলছি, যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা ওনারা কিন্তু আওয়ামী লীগের উপরে চাপাতে চাচ্ছেন। এখন এটা কিন্তু কোনো কথা ছাড়া, কোনো প্রামাণ্য তথ্য ছাড়া এটা বললে মনে হয় যে উনারা এটা উদরপিণ্ডি বোধর ঘাড়ে চাপাতে যাচ্ছেন। কিন্তু উনাদের আরেকটু এই কমিউনিকেশনের ব্যাপারে, মানুষের আস্থা অর্জনের ব্যাপারে আরেকটু তথ্য উনাদের শেয়ার করা উচিত বলে আমি মনে করি, আমাদেরকে জানানো উচিত বলে মনে করি। আর এখন ব্যাপারটা হলো কি জানেন, এইগুলো আমরা যে বললাম এগুলো হচ্ছে এখন কেন হচ্ছে, কিন্তু এখানে 2 জন আর্মি অফিসার আছে। কমান্ডার, আপনি যদি দলপতি হন, হ্যাঁ, কিছুদিন আগে ডিসিদের সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস উনি বলেছিলেন যে উনাকে প্রধান অতিথি করার জন্য উনি রাগ হয়েছে, উনার রাগ হয়েছে, উনি এটা পছন্দ করেননি।
উনি বলেছেন আমি আপনাদের ক্যাপ্টেন হইতে চাই। এখন সাথে সাথে একটু তালিও হয়েছে। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে আপনি যে ক্যাপ্টেন হতে চান, আমি এখান থেকেই আসছি। আপনি যদি দলপতি হন তাহলে আপনার দলের সদস্যদের মানে একটা দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। এই দায়িত্ব নেওয়া ছাড়া আপনি কিন্তু দলপতি হিসাবে আস্থা অর্জন করতে পারবেন না। সেই জন্য আমি মনে করি সেটা আওয়ামী লীগ হোক, হয় আপনি বের করে দেন। আপনি খালি বের করে দিবেন তাও না, আপনার আর যাকে রাখবেন তাকে রাখেন, তদন্ত করেন, অতি উৎসাহকে সরিয়ে দেন, হয়তোবা যারা এর মধ্যে কম করেছে তাদেরকে রাখেন। আপনি তো একদম মানে লোম চোর বাঁচতে গা উজাড় করে দিতে পারেন না। সুতরাং আপনি এটা করতে পারেন, অথবা আপনি দুটো জিনিস একই সাথে চালাইতেন। এখন আপনার কথা হচ্ছে, আমার মেইন কথা হচ্ছে যে আমলাদের ব্যাপারে বা পুলিশের ব্যাপারে যারা হাসিনা দোসর ছিল তাদের ব্যাপারে এই সরকারের কোনো নীতি নেই, কোনো পলিসি নেই। তাদের একটা পলিসি থাকা উচিত ছিল। আমি মনে করি যে এই পলিসিটা হওয়া উচিত। আমি বারবার বলছি, আমি হয়তো এখানে একটা ইয়েও করবো যে এটার মধ্যে থাকা উচিত। এটা আমি আমেরিকান সিস্টেম থেকে নিচ্ছি। আমেরিকান সিস্টেমে রিমোর্স দেখাইতে হবে, অর্থাৎ আপনাকে অনুশোচনা দেখাইতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনি কাদের সাথে কি কি কাজ করেছেন, কে কে আপনাকে হুকুম দিয়েছে, কে কে আপনাকে সাহায্য করেছে, সেটা আপনাকে জানাইতে হবে। এইটা হলে আমরা আপনাদেরকে এক্সিট দিতে পারি। সেখানে কিন্তু তাদের প্রতি একটু তখন ওই সহযোগিতার কিন্তু তাদেরকে মূল্য দেওয়া হয়। হ্যাঁ, তার মানে কি যে আপনি একজন খুনিকে একেবারে ছেড়ে দিবেন? না, সেটা ছেড়ে দেওয়া যাবে না, তাকে জেল খাটতে হবে। আমি এমনিতেও মৃত্যুদণ্ডের বিরোধী। আপনাকে তাকে হয়তো সে 20 বছর জেল খাটতো বা 25 বছর জেল খাটতো, সেখানে আপনি তাকে বললেন যে আপনার বয়স হয়েছে এখন 50, আপনি কি 65 বছর পর্যন্ত আপনি জেল খেটে আপনি কি বেরোতে চান, নাকি আপনি 30 বছর পর্যন্ত থাকতে চান? এই ধরনের কথা হয়। অথবা আপনি 60 বছর বয়সে বেরোয় যেতে চান কিনা, তাহলে সবকিছু বলে দেন। এই জিনিস যেহেতু আমেরিকাতে যেখানে মুস্তাফিজ আছে সেখানে যেহেতু এটা পারফেক্ট করা হয়েছে, আমার তো বারবার চাকা আবিষ্কার করার দরকার নাই। কিন্তু আমার যেটা দরকার সেটা হচ্ছে যে এই মানুষগুলোর থেকে আমার পুরোপুরি সহযোগিতা দরকার। আমার দরকার হাসিনা সরকার কিভাবে এই জিনিসটা করেছে সেগুলো সম্পর্কে আমার স্বচ্ছতা এবং জ্ঞান দরকার, যাতে আর কোনোদিন এখানে কেউ করতে না পারে। একবার যদি এই আমলারা যদি আপনার সাথে একটা বোঝাপড়ায় আসে, তারা কিন্তু তাদেরকে আর আওয়ামী লীগ বা অন্য কেউ কিন্তু করতে পারবে না। আর সংস্কার নিয়ে আমি অন্য কথা মানে বলা দরকার, যে সংস্কার নিয়ে একটা কথা বলি, এই যে এইখানে এই কথাটা বলি, সংস্কার কিন্তু কোনো মানে এটা কিন্তু কোনো রচনার জিনিস না, যে কোন কোন সংস্কার করলে একটা সংস্কার বাংলাদেশে কোন কোন সংস্কার দরকার তা নিয়ে একটা রচনা লিখো, এটা কিন্তু রচনার বিষয় না। এটা হচ্ছে সংস্কার হইল যে আপনি রাজনৈতিকে কোনটা আপনার সবচেয়ে দরকার। মানুষ কিন্তু পরিবর্তন পছন্দ করে না, বেশি পরিবর্তন পছন্দ করে না। আমরা কিন্তু একটা জিনিসে অভ্যস্ত হয়ে যাই। কালকে থেকে আপনাকে যদি বলে যে রাস্তায় উল্টা দিক দিয়ে হাঁটতে হবে, আপনার কিন্তু খুবই খারাপ লাগবে, আপনি কিন্তু এটা নিতে চাইবেন না। ঠিক সেরকম ভাবে আমি মনে করি যে সংস্কারের ব্যাপারে এই যে দেখেন আমলা বলেন বা জনসেবক বলেন, আমরা আমলা বলি না, আমরা জনসেবক বলি, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। জনসেবকদের যদি আপনি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসন না দেন, ধরেন এটা যেটা ইউরোপে আছে বা ইয়েতে আছে, যাতে তারা দুর্নীতি করতে না পারে, কিন্তু তাদের কাজে রাজনৈতিক মানে নেতারা যাতে অহেতুক হস্তক্ষেপ করতে না পারে এবং তাকে যাতে বেআইনি আদেশ দিতে না পারে, মানে বেআইনি আদেশ দেওয়ার জন্য তাকে বাধ্য করতে না পারে। এই কয়টা জিনিস কিন্তু আপনাকে ঠিক করতে হবে। এইটা যদি আপনি না, এটা যদি করতেন, এখন ধরেন এটার উপরে আপনি যদি খুব জোর দিতেন, তাহলে এতদিনে কিন্তু আপনার অধীনে যারা কাজ করছে, যে সমস্ত জনসেবক, সেটা সামরিক বেসামরিক যাই হোক, তারা কিন্তু আপনাদের উপরে আস্থাও পেত। কিন্তু আমি এই জন্য বলতে চাচ্ছি যে ওনারা কিন্তু একটা ব্যবহারিক বাস্তবিক জ্ঞান নিয়ে আগান না। আমি মনে করি সংস্কার আরো দরকার ছিল বিচার বিভাগ, এবং এইটা সবচেয়ে বড় দরকার বলে এখানে আপাতত শেষ করি। জি, অনেক ধন্যবাদ। আমি হাসিনুর রহমান আপনার কাছে দুটো বিষয় জানতে চাই, যে সাজেক ভ্যালিতে যে ঘটনা ঘটলো আগুনের,
50টিরও বেশি রিসোর্ট এবং রেস্টুরেন্ট পুড়ে গেছে, এমনটা এই রিপোর্ট আমরা দেখেছি। আরেকটি বিষয় যেটা কক্সবাজারের ঘটনা, বিমান ঘাঁটিতে যেটা হয়েছে আক্রমণ এবং সেখানে আহত হয়েছে, নিহত হয়েছে, সেটার নিয়েও আপনার কাছে শুনতে চাই। দুটো ঘটনা কি আসলে কাকতালীয় ভাবে ঘটেছে নাকি পরিকল্পিতভাবে ঘটেছে বলে আপনি মনে করেন? আপা এ বলার আগে একটা উত্তর ছিল মনে হয়। হ্যাঁ, আরেকটা ওই যে দর্শকের যেটা বললো উত্তর সেটারও ছিল। হ্যাঁ, আসলে সংবিধান, এখন আমরা কাজ করতেছি সংবিধান মোতাবেক। আর আমাদের উপর যে নির্যাতন নিপীড়ন আওয়ামী লীগ করছে সেটা কি সংবিধান মোতাবেক করছে? করে নাই। এখন যদি আপনি সংবিধানের মতো করতে যান তো কোনো সমস্যা তো সমাধান হবে না। প্রত্যেকটা জায়গায় এই সমস্যা। আপনার তো সংবিধান মেনে তো আমি এই বিপ্লব হয় নাই, তবে সংবিধান আনতেছেন কেন? শুরুতেই ঘাপলা বেঁধে গেছে। এখন বলা হচ্ছে গুম কমিশনে আপনাকে হ্যান্ডকাপ, আপনি কোনো সাক্ষী দেখেছেন? আপনার সাক্ষীকে বলেন। তা প্রতিটা পদে পদে এই সমস্যা। আমাকে একটা স্পষ্ট কথা এমবিসি ডেকেছিল, গুমখুন নিয়ে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি কাজ আগাচ্ছে না, সব জায়গায় শিথিলতা। এখন মনে করেন সাকিব ভাই একটা ভালো কথা বলছেন, এই বেআইনি আদেশ উপদেশ যারা দেন এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে? এটা সংযুক্ত করা উচিত। বিকজ আমাদের বা জনসেবকদের একটা নিরাপত্তার ব্যাপার আছে, যা কিছু আদেশ দিলে মানতেই হবে। এটা না মানলে যে করার ক্ষতি হবে না এরকম কিছু একটা করা উচিত। সমস্যা তো আমাদের রাজনীতিবিদদের, তা ব্যক্তি রাজনীতি সংস্কার করতে হবে। কেউ যদি অন্যায় আদেশ দেয় এটা জিডি করতে হবে দরকার হলে, এই ধরনের কিছু বলতে হবে। তো নাহলে তো আজকে যে মনে গুম খুনে সেনাবাহিনী সম্পৃক্ত হয়েছে, সব সেনাবাহিনী অফিসার তো এরকম পাষাণ ছিল না। এদেরকে পাষাণ করা হয়েছে, এদেরকে খুনি বানানো হয়েছে। কে বানাইছে? তো সেনাপ্রধান বানায় নাই, এর বানাইছে হাসিনা, তারেক সিদ্দিকী। এর প্রতিকার কি ছিল সেই ব্যবস্থা কিন্তু আমরা এখনো করতেছি না। আগামীতে আবার ফ্যাসিস্ট জন্ম হবে, এর প্রতিকার করতেছি না। আমি মনে করি এদের বিচার বিশেষ ব্যবস্থায় হবে। এখন মনে করেন আমাকে চোখ বেঁধে ফেলে রাখা হয়েছিল 43 দিন ফ্লোরে। এখন জিয়াউল হাসান সুন্দর ডিভিশন নিয়ে আরামাইশ করতেছে, হ্যান্ডকাপ হাতে লাগাচ্ছে না। তো এটা কোন বিচার হইলো? আমি যে প্রতিবাদ করি এদেরকে ডিভিশন যারা এই মানবাধিকার ক্ষুণ্ণ করছেন, ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি, এদের কাউকে কোনো ডিভিশন দেওয়া যাবে না। খোলা আকাশের নিচে স্টেডিয়ামে রাখতে হবে, ওইভাবেই থাকবে এরা চিড়িয়াখানা জন্তুর মতো। তারপর বিচার করতে হবে একদম বিপ্লবী প্রক্রিয়ায়, নতুন আইন করে দরকার হলে। কিন্তু এইভাবে যে যাই ছাড় পেতে পারে না। আর আওয়ামী লীগ সবগুলি একই রকম, অন্যায় ন্যায় অন্যায় বিচার করা হবে, সাক্ষীও নেওয়া হবে, কোনো সমস্যা নাই, কিন্তু বিচারটা করতে হবে দ্রুত। আমরা অস্থির হয়ে গেছি, 6 মাস হয়ে গেছে, 4.5 মাস হয়ে গেছে, 4.5 মাস হয়ে গেছে আইসিটিতে মামলা দায়ের করা হয়েছে, কোনো অগ্রগতি নাই, কোনো ইনকোয়ারি নাই। আমাদের সাথে ফাইজলামি করতেছে সরকার, পরিষ্কার ভাবে নাটক করতেছে আমাদের সাথে। সেম টু তুলি আপার সাথে কথা বললাম, মায়ের ডাক, একই অবস্থা। তোমরা কি করতেছেন? আমাকে ডাকা হয়েছিল ইউএস এমবিসি, আমি সবকিছু বলছি। আমার দোষ চাপানো হচ্ছে সেনাবাহিনীর ঘাড়ে, এই দিচ্ছে না সে দিচ্ছে না। আরে সেনাবাহিনী এখন তো আমরা জানি পরিষ্কার আলামত ধ্বংস করা হয়েছে, কেন ইনকোয়ারি করা হচ্ছে না? কে আলামত ধ্বংস করলো? এটা সমস্যা কোথায়? কেন আইসিটি বলতেছে না কে ধ্বংস করলো? কেন আইন মন্ত্রণালয় বলতেছে না কে ধ্বংস করলো? তদন্ত করে বের করা হোক, তাকে আইন আয়ত্ত নেওয়া হোক। আমি মোস্তফার সাথে আনঅফিসিয়াল আলোচনা করেছিলাম, আমাদের কিউএমজি এই ভদ্রলোক এই অপকর্মগুলি করতেছেন। উনি ডিজিএফআই ছিলেন, যেন হামিদ কিছুদিন থাকার পর চলে গেছেন। হামিদকে আমি জিজ্ঞেস করেছিলাম যেন হামিদকে এই অপকর্ম কে করছে? আমি করি নাই, আমি শুধুমাত্র কালো রঙের গ্লাসগুলি সরাই সাদা রঙের গ্লাসগুলি লাগাই দিছি, কিছু রং নষ্ট ছিল, কিছু রং লাগানো হয়েছে। তো বিল্ডিং ভাঙছে কে? আমি এটা করি নাই। তাহলে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ করছেন, উনি ডিজিএফআই ছিলেন, ওনাকে কেন আইনে আওতায় নেওয়া হচ্ছে না? ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি তার দণ্ড, মৃত্যুদণ্ড। এই অপরাধের আলামত যে ধ্বংস করে, কেন সেনাপতির আইনে আওতায় নিচ্ছে না? আমি তো সেনাপতি অনুরোধ করবো আজকে সবার মাধ্যমে, প্লিজ তদন্ত করেন, আপনার সম্মান আপনি রক্ষা করেন। কেউ এসে বলবে না, আপনি ইনকোয়ারি করতে বলেন মিনিস্টার অফ ডিফেন্সকে কে অপকর্ম করছে। তারপর আমি যে কথাগুলো বলেন সাদেকের ব্যাপারটা আসি। সাদেকের ব্যাপারটা হলো আপা, ওখানে আগুন শর্ট সার্কিটের জন্য লাগছে, আমি যতটুকু জানি। এমনও লাগতে পারে পাহাড়ে, দিনের বেলা তো কেউ লাগাবে না আপা। মানে অপরাধ যেটা হয়, অনৈতিক অপরাধ যেটা হয় সেটা রাতে বেলা করে। আর পাহাড়ে জুম কাটার সময় আপা, এই সময় কিন্তু জুম কাটার সিজন না, একটু পরে জুমের থেকে অনেক সময় পাহাড়ে আগুন লাগায়, তো সেই সিজনও না। এটা যেটা বলতেছিল যে শর্ট সার্কিট থেকে মানলাম, কিন্তু সমস্যা হলো ওখানে কোথাও পানির ব্যবস্থা নাই,
পর্যাপ্ত পানি নাই, রিজার্ভারও নাই, একটু ক্ষয়ক্ষতি হবে, আল্লাহ আমাদের রেহাই দিক। আর যেটা বললেন আপনি বিমান ঘাঁটি কক্সবাজারে এয়ার বিমান ঘাঁটি, এখন আপনার কাছে বিমান ঘাঁটি বা নিরাপত্তা বাহিনীর কাছে বিমান ঘাঁটি অনেক বড়, আপনি জমি অ্যাকোয়ার করছেন, একটু চেক করেন। আমি বলবো টাকা পয়সা পাইলে তো করার মানে রাগ ঢাক থাকার কথা না, জায়গা ছেড়ে দেওয়ার কথা, হয়তো মামলা থাকতে পারে, নিষ্পত্তি করার কথা। কিছু একটা সমস্যা ছিল, তারা ওই এলাকা ছাড়ে নাই, এ নিয়ে দুপক্ষের মধ্যে মন কষাকষি ছিল। এবং যারা মনে করেন আমাদের দেশের নিয়ম নাই যে খাস জমিতে বসবাস করলে সরকার কিছু দেয় না, মানে কিছু সে পায় না, দেখা গেল দীর্ঘদিন ধরে বসবাস করতেছে, আমি দেখছি দীর্ঘদিন ধরে বসবাস করতেছে, কিন্তু এই সরকারের প্রয়োজন যখন জমি অ্যাকোয়ার করে এগুলো একটা রাস্তায় নেমে আসে। আমার আবেদন থাকে এইভাবে করা ঠিক না। একটা লোক দীর্ঘদিন যাবৎ বসবাস করতেছে, বাবার কবর আছে, বড় বড় গাছ আছে, সব সরকার ইচ্ছে হলো জমি অ্যাকোয়ার করে আপনি কি বলেন উন্নয়ন কিছু করলেন, ইপিজেড মনে করেন ইপিজেড গুলি করা হচ্ছে, ওই কোনো জমি তো খালি ছিল না, কেউ না কেউ চাষাবাদ তো করতো, তার কি পুনর্বাসন হবে? যে জমিটাকে বানাইলো, উৎপাদনমুখী করলো, কোনো উপকার নাই। সেই মাপা পাহাড়ে আপনি রাস্তা বানাচ্ছেন, জমির মালিক দীর্ঘদিন ধরে বসবাস করতেছেন, তার কাগজ কলম নাই, ওই একটা আছে দীর্ঘদিন যাবৎ, কোনো ক্ষতিপূরণ নাই, দেওয়া যায় না। আমরা ক্যাম্প বানাতাম পাহাড়ে, মালিক জানি এই লোক ছিল, কিন্তু কাগজ নাই, কাগজ না থাকলে ক্ষতিপূরণ দিব কিভাবে? কিছু আমাদের এই বাস্তবতার আঙ্গিকে সংশোধন করা উচিত জনগণমানে। আমার মনে হয় এই দিকটা দেখা উচিত। বাংলাদেশের মানুষ সবাই তো আর রাজাকার না, এদের পিতা মাতা খোঁজ করে দেখবেন, দাদা নানা অনেকই মুক্তিযোদ্ধা, এই বাংলাদেশেরই সন্তান। আমরা একটু দয়ালু হই, আইনের বাইরেও আইন আছে, আমরা করি না জনকল্যাণমূলক আইন, ধনী গরিবের দূরত্বটা কমাই। শহীদ জিয়া অনেকদেরকে পুনর্বাসন করছিলেন, নদী ভাঙা লোক পুনর্বাসন করছেন পার্বত্য চট্টগ্রামে। এখন তো অনেক সমস্যা, মানে আপনার পাহাড়ে সম্পূর্ণ খালি জায়গা পড়ে আছে, কিন্তু জমিটা ফরেস্ট নিজের নামে রাখছেন, কিন্তু লোকজন চাষাবাদ করে খায়, যখন তার জায়গা চাষযোগ্য জমি করা হয়েছে এখন সেটা নিয়ে যাচ্ছে বা করা হয়েছে উন্নয়ন কাজে, তারা একটা কিছু ব্যবস্থা করে দেন। এখানে একজন যুবক নিহত হয়েছে বলে বলা হয়েছে, কিন্তু এখানে আমরা পত্রিকায় আবার দেখছি যে এটা একটা মানে অপপ্রচার করা হচ্ছে। তো না, নিহতের কথা কিন্তু আমি দেখছি, একটা লাশের কথা পত্রিকা দেখতেছিলাম, লাশের কথা অপপ্রচার হইতে পারে। কক্সবাজারে মনে করবেন এরা রোহিঙ্গা দূষিত এলাকা, ওটা কিন্তু লোকগুলি খুব যে একটা ভালো তা না, অনেক ভালো মানুষ আছে, বাট ওই এলাকাতে বললাম তো আপা, মানুষ যদি কনভিন্স না হয়, জনগণকে সাথে নিয়ে যান, কোনো বিজয় উজ্জিত হবে না, কোনো সাফল্য আসবে না। জনগণকে বুঝাইতে হবে আমি একটা এয়ারপোর্ট করবো দেশের জন্য, তোমাদের মঙ্গল হবে, তোমাদের জমিগুলো নেওয়া হয়েছে, এখানে কর্মসংস্থান তোমাদের দেওয়া হবে। আপনারা সেটা করেন না, আমরা জমিও দখল করলেন, তার একটা চাকরিও দিলেন না কাউকে, তাহলে কেমন হবে? সব জায়গায় একই সমস্যা, একইভাবে আজকের সমস্যা স্বরাষ্ট্রমন্ত্রীর, প্রতিটা এলাকা থেকে লোক নেন, ঘুষ মুক্ত চাকরি। বড় সমস্যা হলো আমাদের আগে 16 বছর আগেও হয়েছে ঘুষ দিয়ে চাকরি, ও বেচারা তো চাবি ঢাকা শহরে আসলে, এখানে ঘুষ বেশি। এখন তো ঘুষের ব্যবস্থা খুব কমে গেছে অনেকটা, ঘুষ ছাড়া চাকরি করতে পারছে না, চুপ করে বসে থাকলেও বেতন পাওয়া যায়। তারা কিন্তু দণ্ড রাখেন, নিয়ম আছে, একটা থানা যদি বছরে কতটা ডাকাতি হলে ওই ওসি থাকবে না, পানিশমেন্ট হয়, সেগুলি চালু করেন। আবার এটা তো নিয়মের মধ্যেই আছে, নোট করেন, ওসিকে দায়বদ্ধ করেন, যে এলাকায় এই ঘটনা ঘটলে তুমি দায়বদ্ধ। ওসি তখন জনগণকে দায়বদ্ধ করবে। গোয়েন্দাদের বলেন কাজ করতে, গোয়েন্দারা তো কনভিন্স না, কারণ সেনাপ্রধান আছে খুব চাপের মধ্যে, তাকে ঠিকঠাক মতো পতনা হচ্ছে, যার প্রেক্ষিতে মোস্তাফিজুর এরকম বলে পদত্যাগ করা উচিত, অনেকেই বলে। আসলে বাস্তবতা ওনার সহযোগীরা ওনাকে মানে তাকে সাহায্য করতেছেন না, আর সেনাপ্রধান আইনের বাইরে কোনো কথা বলতে পারতেছেন না। ওনাকে সাহায্য করছেন না নাকি উনি আবার ভারত দ্বারা ম্যানেজ বা আওয়ামী লীগ দ্বারা ম্যানেজ, এরকমও তো কথা উঠছে। যে আর ঘুমের ব্যাপারে, ঘুমের খুনের ব্যাপারে আমাদের আপত্তি, ঘুমের ব্যাপারে বলা হচ্ছে যে আগে বিচার তারপরে ক্ষতিপূরণ, কিন্তু যারা অনেক ভুক্তভোগী তারা তো আসলে মানে বিচার তো পাচ্ছে না, কিন্তু আবার এটার বিচারও পাচ্ছে না, ক্ষতিপূরণও পাচ্ছে না। বিচার তো দূরে আপা, কাজই তো শুরু হয়নি। আর যে লোকটা মনে করেন যে লোকটা মিসিং হয়ে গেছে তার ব্যবস্থা কি হবে? তার সাক্ষী কে দিবে? তার তদন্ত কি করবে? এত আইনে জটিল হলে তো কোনো সমস্যার সমাধান পৌঁছে যাবে না। আর সেনাপ্রধান ঠিক কথা বলতে আমার কাছে তো কোনো আমার কাছে কোনো এভিডেন্স আসলে আমি বিচার নিব,
তা আমি তো মনে করি সুযোগ একটা হয়েছে, এই আলামত ধ্বংস করতে অসৎ উদ্দেশ্যে, তাকে দণ্ডিত করা হোক, একজন জেনারেলকে পানিশমেন্ট দেওয়া হোক ঠিক মতো, দেখবে বাকি সবাই সোজা হয়ে যাবে। তাকে মিসগাইড করতেছে, বিভিন্ন জেনারেলরা মিসগাইড করতেছে, সবাই তো হলো আপনার আওয়ামী ফ্যাসিস্ট। আমাদের সেনাপ্রধান ঘুরে গেছেন, আমরা সৌভাগ্যবান, কিন্তু না করলে আরো অনেক ক্ষতি হইতো। আমি আশ্চর্য হইতে গত কদিন আগে, সাকিব ভাই আপনি শুনে আশ্চর্য হবেন, 18 সালের নির্বাচনে সাইফুল আলম যে ডিজিডিজেফআই ছিলেন, উনি এমন কিছু পরিকল্পনা করতেছিলেন নির্বাচনের আগে, যেটা অফিসার রেকর্ড করছে, যে অফিসার জেনারেল জিওসি, উনি 11 ডিবির জিওসি, উনি পরিকল্পনা করতেছেন কিভাবে এমপি সাহেবকে জিতাইতে হবে, কোথায় পেট্রোল পাঠাইতে হবে, কিভাবে ডিগিং করতে হবে। আমার লজ্জা লাগে, এরা আমাদের জেনারেল, তাও এদেরকে অন্তত অবসর দেওয়া হয়েছে, আইনের হাতে আনতে হবে। পুরো দেশ এই সিস্টেমের মধ্যে পড়ে গেছে হাসিনার জন্য। প্রতিবার ইয়া করলেন না, আইন রক্ষা কবচ থাকতে হবে, বেআইনি আদেশ মানা যাবে না, এমন আইন কিছু করতে হবে, এটা বাস্তব, এখন এটা প্রয়োজন। এর পরবর্তী শাসকদের এরকম হবে না আমরা জানি না, বাট আমাদের উচিত। হাসিম স্যার, একটা প্রশ্ন আপনার প্রতি। আমরা সবাই জানি যে আমরা দেখেছি লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান সরাসরি ছাত্র জনতা দিয়ে গুলি করেছে, যেটা সাক্ষী আছে, ভিডিও ফুটেজ আছে। এখন আপনার জেনারেল ওয়াকার এটার কি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে, আপনি কি স্যাটিসফাইড? আচ্ছা মোস্তাফিজ, এই বিচারটা করতে গেলে সেনাপ্রধান এই হত্যা মামলা বিচার করতে পারবেন না। বাস্তবতায় আসো, বিচারটা করতে হবে ক্রিমিনাল কোর্টে, এটা হত্যা মামলা, সেনাপ্রধান পারে না। বাট সেনাপ্রধান পারে তাকে বরখাস্ত করে দিতে, তারপর পর্যন্ত নিয়মে। ওটা করেছেন, ওটা তো উনি করেন নাই। এইটা দান করলে এটা তো এডিস ব্রাঞ্চের কাজ, এডিস ব্রাঞ্চের জেনারেল মাসুদ এটা ঝামেলা করতেছেন। আমার বিশ্বাস আমাদের উচিত সেনাবাহিনী নিজেদের মধ্যে ইনকোয়ারি করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসা। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে যে গুম খুন কমিশনার যে নূর খান লিটন, উনি বলেছেন যে সেনাপ্রধান চেয়েছিলেন এই গুম খুনের সাথে যারা জড়িত তাদেরকে সেনা আইনে বিচার করার জন্য। এটা আমরা অনলাইনে সবাই দেখেছি, লাইভ দেখেছি। এই ব্যাপারে আপনার বক্তব্য, উনি কেন চাচ্ছে সেনা আইন? আইনই নাই। আচ্ছা শোনো মোস্তাফিজ, আমাদের আইন ফৌজদারি কার্যবিধির মধ্যে নিয়ম আছে, হত্যা, ধর্ষণ, ডাকাতি। নতুন করে যে যোগ হয়েছে নারী নির্যাতন, এটা সেনাবাহিনী অনেক জেনারেল জানেই নেই না, তা নিয়ে হয় 4টা। এখন ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এটা যে যোগ হবে আমার মনে হয় খুব কম লোক জানে। বাট উচিত ছিল সার্কুলার করে বলে দেওয়া, এই অপরাধে কোনো বিচার সেনাবাহিনী বা অন্য কোনো ডিপার্টমেন্টে হবে না, এটা রাষ্ট্রীয় আইসিটিতে হবে, এটা সার্কুলার দেওয়া উচিত। তারপর আমি মনে করি নূর খান যেটা বলছেন ঠিক বলছেন, এবং সেনাবাহিনী প্রধান এই জিনিসটা বলতে পারেন না। সেনাবাহিনী প্রধানকে এই বুদ্ধিটা কে দিছে? জেনারেল মাসুদ, এদির এটা কাজ। এদি না দেন, এদিকে আর কথা শুনছেন, ওই জ্যাক ব্রাঞ্চ, আটখোলা জ্যাক ব্রাঞ্চ লেফটেন্যান্ট কর্নেল শাহিন আছে, সে নোয়িং ফুললি ওই আমার কেসগুলো ওইভাবে করছেন, যে এভিডেন্স একটা নিছে, মোবাইল ফোনে কথোপকথন। জ্যাক ব্রাঞ্চের বুদ্ধি নিয়ে যদি জেনারেল মাসুদ চলে, তার বুদ্ধিতে আবার সেনাপ্রধান চলছে, তাতেই অবক্ষয়টা ঘটছে। স্যার মোট কথা হচ্ছে, আমি যদি সেনাবাহিনীতে একটা লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে একটা কাজ করি, আমি একটা অন্যায় করলাম, আমাকে জিজ্ঞেস করলাম, আমি বলছি আমার বস বলছে তাই করছি। তো জেনারেল ওয়াকারের কি কেউ বস আছে যে উনি মাসুদের কথায় কাজ করবে? এটা তো হইলো না স্যার। মানে এটা হচ্ছে, আমরা যতই লেম লেজেক দিয়া জেনারেল ওয়াকারকে বাঁচাইতে চাই, ফ্যাক্ট ইজ দ্যাট হি ইজ পার্ট অফ দিস কনস্পিরেসি। আরেকটা জিনিস হচ্ছে, আমরা অনেকেই মানে আমি অনেকেই কথা বলে যে আমরা সেনাবাহিনীর এগেইনস্টে নিজে কাকের মাংস খাই না, আমরা মাংস খাই। অ্যাকচুয়ালি অন গ্রাউন্ডে হচ্ছে কি, আগে সেনাবাহিনীতে কেউ গুম খুন করে নাই, গুম খুন করে আর্মিকে এত নিচে নামায় নাই। এই যে আপনারা আয়নাঘরে ছিলেন, আয়নাঘর যখন মানে পাবলিকলি হয়েছে, আমরা হেয় প্রতিপন্ন হয়েছি, সেনাবাহিনী হেয় প্রতিপন্ন হয়েছি, এবং গুম খুনের লোকজন এখনো চাকরি করতেছে। এটা আর্মির যে একটা স্ট্যান্ড পয়েন্ট, একটা যেখানে বাংলাদেশের সেনাবাহিনীতে আমি যখন চাকরি করেছি বিভিন্ন জায়গায়, যে আর্মির যে একটা ডেটারেন্স ছিল, যে সবাই জানতো যে আর্মি একটা সৎ লাইনে করে, সঠিক কাজ করে। কোন একটা জায়গার মধ্যে আর্মির পেট্রোল যদি একটা ডেটারেন্স হইতো, বাট আমরা দেখেছি অলরেডি 32 নম্বরে যখন ইয়া হয়, আর্মির কোনো ডেটারেন্স ছিল না, আর্মি বরঞ্চ পাবলিকের ডেটারেন্স ওখান থেকে চলে গেছে। এই সিচুয়েশন যেটা নিয়ে আসছে, এটাকে ব্যাক করার জন্য আমাদের দরকার হচ্ছে এই সেনাবাহিনীতে যে সমস্ত অপকর্ম হয়েছে তাদেরকে সরানো। এবং আমি আবার স্ট্রংলি
আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে অ্যাকিউজ করবো যে আপনার জন্য আমাদেরকে বেশি কথা শুনতে হচ্ছে যে কাকের মাংস খায় না, আমরা খাই, আমরা অন্যায়ের প্রতিবাদ করতেছি, কিন্তু আপনারা প্রশাসনে যারা থাকেন, আপনাদের যে সমস্ত সচিব আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, যারা এই নির্বাচনগুলো করেছে, অন্যায় নির্বাচন করেছে বা বিভিন্ন জায়গায় সহায়তা করেছে শেখ হাসিনাকে, আপনারা এসে সামনে এসে কথা বলতেছেন না। পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে সামনে এসে কথা বলতে, আমরা মিলিটারির লোকজন, আমি হাসিন স্যার আর হাসান হাসিন স্যার অনেকেই কথা বলি। এখন আমাদের এগেইনস্টে প্রপাগান্ডা হচ্ছে আমরা কাকের মাংস খাই, আমরা কাকের মাংস খাই না, আমরা অন্যায় আছে অন্যায়টার প্রতিবাদ করেছি। আমি একটা সংস্থায় চাকরি করেছি দেখে ওইটা অন্যায় করলে তাদেরকে ইয়া করতে হবে, এটা আমি মানি না। ধন্যবাদ স্যার, এটাই বলতে চাচ্ছিলাম। মোস্তাফিজ একটা কথা বলি, হাসিন আপা, সাকিব ভাই, আমি যখন 22 সালে বললাম আয়নাগর ডিজিএফের পিছনে, এমন কোন জেনারেল আছে যে জানেন না আমি কথা মিথ্যা বলছি? এটা সত্য কথা, সবাই জানেন, সবাই অপরাধী নিঃসন্দেহে। যদি আপনি জানেন এখানে গুমের লোকদের রাখা হয়েছে, আপনি কোনো প্রতিবাদ করেন নাই বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন নাই, আপনি অপরাধী। সুতরাং বাংলাদেশের কোন জেনারেল সই না জানান যে তার অফিস থেকে 1 মাইলের ভিতরে যে আয়নাগর ছিল উনি জানতো কিনা, উনি বলবে উনি জানতো না। এই কথা বললে হবে না, সকল জেনারেল জানেন, সকল জেনারেল জানতেন এখানে আয়নাগর ছিল। আমি পরিষ্কার করে বলতাম ম্যাচবের এই পাশে এমইএস এর পিছনে, ডিজিএফ এর পিছনে, বাদ কি ছিল কিছুই বলা হয় না, কেউ প্রতিবাদ করে নাই। এখন তো কষ্ট লাগবেই অ্যারেস্ট করতে, আইনের ঊর্ধ্বে কেউ না। যদি গরিমসি হয় তাহলে আমার মনে হয় আরো লজ্জাকর জিনিস ঘটবে। এটা বিদেশি রাষ্ট্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে জাতিসংঘ যেই জিনিসটা দিছে, বাই করা হয়েছে, জাতিসংঘ যে রিপোর্টটা, এই রিপোর্টের এগেইনস্টেই অ্যাকশন নেওয়া যায়, নিতে হবে, আমাদের কথা বলতে হবে। সাকিব ভাই আপনার কথা বলতে হবে, জাতিসংঘের রিপোর্টে বলা আছে কি করতে হবে, তারা জড়িত। দেখা নো শর্টকাট, এখানে কোনো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না। আমাদের ওই ক্ষত নিয়ে এই সেনাবাহিনী সামনে আগাতে পারবে না, সকল ক্ষত বাদ দিতে হবে। ধন্যবাদ আপা। অনেক ধন্যবাদ। আমি কর্নেল মোস্তাফিজুর রহমান, আপনি অন্য বিষয়েও বলবেন, সাথে আমি যোগ করতে চাই যে ভারত বলছে বাংলাদেশকে ঠিক করতে হবে কিভাবে ভারতের সাথে সম্পর্ক রাখবে, কারণ অনেক উপদেষ্টা ভারত বিরোধী কথা বলছে, সে কারণে উনি কথা বলছেন ভারতের উপদেষ্টা, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এবং আজকে আবার আমাদের পররাষ্ট্রমন্ত্রীও একই কথা বলছেন, ভারতকে ঠিক করতে হবে। তো আসলে এখানে ভারত এবং বাংলাদেশের মধ্যে কি মানে শুধু কথা চালাচালি না, আসলেও সম্পর্ক নষ্ট হচ্ছে, বা কেন হঠাৎ করে এই প্রসঙ্গ আসলো, ভারত বাংলাদেশকে, বাংলাদেশ ভারতকে এরকম প্রশ্ন ছুড়ে দিচ্ছে, এই বিষয়টি আপনার কাছে শুনতে চাই। এবং সাথে সাথে শুনতে চাই যে 29 মিলিয়নের ডলারের যে কথাটা উঠেছে, সেটা আসলে আমরা স্পেসিফিকলি এখনো কোনো নাম জানি না। আপনার কাছে কোনো মানে তথ্য আছে কিনা এই বিষয়ে? আর আমাদের দর্শক যে প্রশ্নগুলো করেছে, মানে দর্শক যে প্রসঙ্গগুলো উঠে এনেছে, সেই বিষয়ে আপনার কোনো মতামত আছে? ধন্যবাদ। আমি প্রথমেই বলবো যে আমি এটা ক্লিয়ারলি, যদিও সাবজেক্টটা সাকিব ভাইয়ের, বাট আমি যতটুকু জানি ওটুকু আমি বলতে, আমার মতামতটা আমি দিচ্ছি। হ্যাঁ, সাকিব ভাইয়ের মতামত দিবেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে এটা ক্লিয়ার যে বর্তমানে যে সরকারটা আছে, প্রফেসর ইউনূসের সরকারের সাথে ভারত কমফোর্টেবল না। দিস ইজ এ গুড নিউজ। বাট তারপরেও মানে এটা বুঝতে হবে যে মানে ধারাবাহিকভাবে তারা যেটা করে যাচ্ছে সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে তার সমস্ত নেইবারদের সাথে সম্পর্ক খারাপ। এবং আমি বলবো ভারতীয় পররাষ্ট্রনীতির হিস্ট্রিক্যাল ফেইলিউর হচ্ছে এট দ্য এন্ড ইন 2024 আগস্টে যেটা হয়েছে। তারা বাকি সমস্ত নেইবারের সাথে খারাপ সম্পর্ক একমাত্র বাংলাদেশের সাথে ছিল, এটা টিকিয়ে রাখার জন্য তারা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড পররাষ্ট্রনীতিটা যে নিয়েছে, এটা অ্যাগেইন ভুল প্রমাণিত হয়েছে। আমরা দেখেছি যে যখন আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি, যখন আমি 32 নম্বরটা যখন ভেঙে ফেলে, প্লাস এর সাথে বই মেলাতে একটা ছোট্ট ইনসিডেন্ট, এগুলাকে মিলিয়ে যখন ফুলিয়ে ফাঁপিয়ে ভারতীয় প্রোপাগান্ডা মেশিন যখন কথা বলতেছিল তখন যখন কথা বলতেছিল তখন এটাকে এমন একটা জিনিস করেছিল যে এইটাকে ক্যাপিটাল করে ফিউচারে যখন মোদি যখন ট্রাম্পের সাথে দেখা করতে যাবে,
তখন এটা নিয়ে বিশেষ একটা সিচুয়েশন তৈরি করবে, যেটার জন্য আমেরিকা ইউরোপ ফিকে যাবে, আমাদের অর্থনীতির উপরে এটার প্রভাব পড়তে পারে, এরকম একটা বিভিন্ন জায়গা থেকে। বাট এট দ্য এন্ড আমরা দেখলাম ওই এর পরের দিনই হইলো আয়নাঘর এবং জাতিসংঘ রিপোর্ট, এবং পরবর্তীতে ট্রাম্পের সাথে যে এপিসোডটা হয়েছে এটা আমরা সবাই দেখেছি, এবং এটাতে ক্লিয়ার হয়ে গেছে যে ভারতের যে পররাষ্ট্র নীতি বাংলাদেশের পক্ষে এটা ইউরোপ আমেরিকা এমনকি কেউই সমর্থন করে নাই। সো এখন তারা আছে হচ্ছে ব্যাকফুটিং এ। এই ব্যাকফুটিং এ থাকায় এবং ওদের যে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে তারা আমরা যখন মিলিটারি একটা ন্যারেটিভ তো করতাম ট্রেনিং এর সময়, যে উলফল্যান্ড হ্যাজ এ বিগ ব্রাদারলি অ্যাটিটিউড, এটা হচ্ছে এক্স্যাক্টলি ওই বিগ ব্রাদারলি অ্যাটিটিউডের যে ইগোইস্টিক সমস্যা যেটা, এটা বুঝতে হবে যে পররাষ্ট্র নীতিতে কোনো ইগো কাজ করা উচিত না। পররাষ্ট্র নীতিতে আমরা যখন একটা ফ্ল্যাগ মিটিং এ বসি, আমি একজন কর্নেল, আমি যদি কোনো একটা কারণে যদি ওই দেশের একজন বিএসএফ এর সার্জেন্টের সাথে কথা বলি, আমাকে বলতে হবে ইউর এক্সেলেন্সি। জিনিসটা হচ্ছে এটা র্যাঙ্কের সাথে না, হি রিপ্রেজেন্টিং এ কান্ট্রি, আই এম রিপ্রেজেন্টিং এ কান্ট্রি, মানে এটা হচ্ছে এখানে কোনো ইগোয়েস্টিক থাকতে হবে না। কিন্তু ভারত এই তাদের পররাষ্ট্রনীতির ইগোয়েস্টিক থেকে বের হতে পারতেছে না। তারা ভাবতেছে যে তারা যেহেতু আমি এটা এখন ক্লিয়ার যে অন্যান্য বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখেছি যে জেনারেল ওয়াকারের বক্তব্য এবং ভারতীয় জেনারেলের বক্তব্য, তারপর হচ্ছে তাদের মানে ভারতীয় আমাদের কয়েকটা রাজনৈতিক বৈঠক, সেটা হচ্ছে তাড়াতাড়ি নির্বাচন। তারা বাংলাদেশের পরবর্তী নির্বাচিত রাষ্ট্রের সাথে তাদের ভালো সম্পর্ক হবে। তার মানে হচ্ছে বোঝাচ্ছে কি এখন কি তাহলে খারাপ আছে, মানে সিচুয়েশনটা হচ্ছে তারা এখন টোটালি ব্যাকফুটিং আছে, তারা ব্যাকফুটিং আছে। এবং এইটার যে আমি যেটা শুনেছি যে অর্থনৈতিক তারা যে আমাদের যে পণ্যর এগেনস্টে যে ট্যারিফ যেটুকু বসায়, প্রফেসর ইউনুস অলরেডি বলে দিচ্ছে একই সমপরিমাণ ট্যারিফ তাদের ইয়ার মধ্যে বসানো হবে, যদিও আমাদের ইয়ার মধ্যে কি বলে ট্রেড ডেফিসিট অনেক আছে। এবং তারা সবসময় এই সিচুয়েশনে শুধু অর্থনৈতিক না এবং পররাষ্ট্রনীতি সবকিছু থেকে একটা সুবিধা নেয়, যেটার কারণে এই সুবিধা যখন নেয় তখন আমাদের রাজনৈতিক দলগুলাকে কোনো তখন যে যারাই ক্ষমতা থাকে ইয়া করে না। মনে করেন যে আমার একটা সিচুয়েশন মনে আছে, এটা অনেক আগে, হঠাৎ করে বলে দিল বাংলাদেশ থেকে, তখন আসছিল যে ভারতের সাথে আমাদের এত ট্রেড ডেফিসিট, এটাকে কমাইতে হবে। হঠাৎ করে তারা ঘোষণা দিল 45টি আইটেমের উপরে তাদের 45টা জিনিসের উপরে তাদের ইয়া হয়েছে, কি বলে ট্রেড ডেফিসিট ট্যারিফ ছাড়া ঢুকতে দিবে। পরে দেখা গেল ওই 45টার মধ্যে 40টা আমরা তাদের কাছে আমদানিও করি না, আর 5টা করে করলেও হচ্ছে একদম সামান্য, যেটার মধ্যে অর্থনীতির মতো ইয়া নাই। তারা সে সময় এই অ্যাডভান্টেজ গুলা নিচ্ছে। এবং আমি মনে করি যে এই সরকার যে পজিশনটা আছে তারা পজিশনে আছে, এবং ভারত যেটা করতেছে এটা ইগোইস্টিক কারণে তারা বলতেছে যে আমরা রং ফুটিং আসি, বাট অ্যাকচুয়ালি তারা রং ফুটিং আছে। আমার মনে হয় তাদের সাথে যদি আমরা ইকুয়ালি নরম হয়ে কথা বলি তারা আমাদেরকে পেয়ে বসবে, এবং তাদের যে চাণক্যের অর্থনীতি অর্থশাস্ত্রে যে জিনিসটা বলা আছে সবসময় একটা অ্যাগ্রেসিভ পররাষ্ট্রনীতি। সো আমার মনে হয় এটা হচ্ছে তাদের লাস্ট চান্স যে আমাদের আমরা যে স্ট্রং পজিশনে আছি ওই পজিশনেই থাকবো আমরা, এবং তাদেরকে এই পজিশনে হতে বাধ্য করবো আমরা। ধন্যবাদ। কিন্তু আমরা যে ডোনাল্ড ট্রাম্প মোদির বৈঠক দেখলাম, সেখানে তো আপনার কি পার্কিং এ কোনো সমস্যা হচ্ছে না? হ্যাঁ, আমাকে ট্রাফিক পুলিশ এসে আমাকে সরে যেতে বলতেছে, পার্কিং এর সমস্যা। ঠিক আছে, তাহলে পরে মানে আবার জিজ্ঞেস করেন, পরে আলোচনা করি নাকি? না আপনি কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নাই। না, ওই যে মোদির সাথে যে বৈঠক হলো সেখানে যে বললো মোদি মানে মোদির উপর ডিপেন্ড করতেছে, বাংলাদেশকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এটার আসলে মানে কোনো ভিত্তি আছে কিনা, নাকি এটা আওয়ামী লীগের খুশি হওয়ার একটা বিষয় হিসেবে নেওয়া যায়? না এইটা অ্যাকচুয়ালি মোদির উপরে ছেড়ে দিয়েছে, এটা তো মানে গুগল ট্রান্সলেশন যারা বিশ্বাস করে তাদের কথা বললেন। অ্যাকচুয়ালি এটা তো মোদির উপরে ছেড়ে দেয় না, এটা ভারতীয় মিডিয়া বলতেছে, এবং তারা ক্লিয়ারলি বুঝতেছে যে তারা ব্যাকফুটিং এ। এটা নিয়ে ডিসকাস করার কিছু না, এটা একটা ফানি থিং, এটা মানে এটা একটা ফানি থিং, ওটা মানে এটা নিয়ে খুশি হওয়ার কিছু নাই, বা ভারতের উপরে নাই। আমি সাকিব আলী ভাই আপনার কাছে জানতে চাই দুটো বিষয়ে, যেটা ভারতের সাথে সম্পর্ক কি হবে, তারপরে হচ্ছে $29 মিলিয়ন যে বিষয়টি, সেই বিষয়টিও কোনো অনুমান করা যায় কিনা যে আমরা কার কথা বলছে, কোন প্রতিষ্ঠান, অপরিচিত প্রতিষ্ঠান, দুই ব্যক্তি। আর অন্যান্য বিষয়ে আপনার কাছে শুনতে চাই যদি আপনি বলতে চান নাকি। আচ্ছা, আমি এটা বলি, শেষ মন্তব্য, শেষ বক্তব্যটা দিই। হ্যাঁ,
শেষ বক্তব্য হচ্ছে যে প্রথমে আমি বলতে চাই $29 মিলিয়ন না শেষ যেহেতু জিজ্ঞেস বক্তব্য না তো হ্যাঁ প্রথম এরপরে পারবো শেষ না, এরপরে পারবো না, আমার কাজ আছে। আমি এখন 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা 3 মিনিট হয়ে জি গেছে। তো আমি একটু ইয়ে করি, এত লম্বা হয় আপনারটা বেশি মনে হয় একটু। যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে $29 মিলিয়ন ব্যাপারটা ডোনাল্ড ট্রাম্প যেটা উঠিয়েছে, এটা উঠিয়েছে তার ব্যক্তিগত মানে অভ্যন্তরীণ রাজনীতির কারণে। তারা দেখাতে চাচ্ছে যে আমেরিকান সরকার অনেক অপচয় করে, তারা বিদেশিদের ব্যাপারে পয়সা খরচ করে কিন্তু দেশিদের ব্যাপারে করে না। এটা দেখাতে যে তারা $21 মিলিয়ন ভারতে বা বাংলাদেশে যে $29 মিলিয়ন কথা বলছে, সেইটা ওদের দেশের একটা আমার মনে হয় যে একটা প্লেন কিনতেই তো ওদের লাগে $100 মিলিয়ন, $150 মিলিয়ন। সেটার তুলনায় এটা কিছুই না। এটা আসলে ওই এবং এটা বারবার তুলছে ডোনাল্ড ট্রাম্প, হচ্ছে গিয়ে যে এই ইউএসএইড এবং তার মাধ্যমে লেফটিস্ট পলিটিশিয়ানদেরকে আপনার বিপদে ফেলানোর জন্য, তাদের সমালোচনা করার জন্য। $29 মিলিয়ন যেটা বাংলাদেশে এসেছে, এর আগেও আমরা শুনেছি যে IRI, NDI এবং আরেকটা বোধহয় ডেমোক্রেসি ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি সামথিং লাইক দ্যাট, ওরা কিন্তু এখানে কাজ করছিল এখানে হাসিনার সময়, শেখ হাসিনার সময়, যে রাজনৈতিকভাবে কোনোভাবে সম্পৃক্ততা মানুষের বাড়ানো যায় কিনা। সেখানে তারা র্যাপারদের সাথে কথা বলেছে, তারা তৃতীয় লিঙ্গের মানুষের সাথে কথা বলেছে, তাদেরকে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করাতে চেয়েছে। এরপরে আমরা শুনলাম এই $29 মিলিয়নের কথা, যেটা আমরা শুনছি যে এটা অতি বামপন্থী 2 জন কাজ করেন, একটা 2 জনের প্রতিষ্ঠানে গিয়েছে। $29 মিলিয়ন আপনার যদি আপনি খরচ করতে চান, সেটার জন্য কিন্তু একটা বড় আপনার এস্টাবলিশমেন্ট লাগে, আপনার কিন্তু একটা বড় অফিস লাগে, আপনার অনেক মানুষ লাগে। আপনি যদি এটাকে দায়িত্বশীলতার সাথে দায়বদ্ধতার সাথে এই যদি টাকাটা আপনি ডিসবার্স করতে চান, মানুষকে দিতে চান, যাদের এটা দরকার তাদেরকে দিতে চান, আমার মনে হয় 2 জন যদি কোম্পানি করে থাকে তারা এটা করে নাই। সুতরাং এটা নিয়ে স্বচ্ছতার দরকার আছে, আমরা জানতে চাই। তবে একটা কথা কি, যে এই টাকা দিয়ে যে এই অভ্যুত্থান হয়েছে, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পও বলেন নাই, এটা কেউই প্রমাণ করতে পারে নাই যে এইটার কারণে অভ্যুত্থান হয়েছে। সুতরাং এটার ব্যাপারে কিন্তু আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। যারা তখন পুলিশ ওরা নেমেছিল, পুলিশের গুলির সামনে দিয়ে যারা মানে পিছু হটেনি, তারা কেউ পয়সা পায়নি বলে আমি যতদূর জানি। এটা যদি দেখাতে পারেন দেখায়, তার আগে এটা নিয়ে কথাটা বলবেন না। আচ্ছা, এরপরে আপনি বললেন যে জয়শঙ্কর কি কথা বলেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে, এবং জয়সওয়াল বোধহয় ওদের মুখপাত্র, সেও বলেছে ভারতের একটা ইম্পিরিয়াল অ্যাটিটিউড আছে। এই কথাগুলোর মধ্যে একটা, যে তারা দিল্লির থেকে তারা ওই বাংলাকে বলছে, এরকম একটা মানসিকতা আমি দেখতে পাই। এই মানসিকতার জন্য আপনার সরকারও দায়ী, আমাদের সরকার দায়ী। কারণ আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি ব্যক্তিগতভাবে খুবই ভদ্র মানুষ, উনার পক্ষে এই ধরনের কনফ্রন্টেশনাল কথা করা সম্ভব না। কিন্তু আমার মনে হয় জয়শঙ্কর যা বলছেন তাকে এটার উচিত জবাব দেওয়া উচিত ছিল। ভারত হচ্ছে বড় দেশ, সেই জন্য ভারত দিয়ে আমাদের সমস্ত নদী প্রবাহিত হয়, আমাদের থেকে প্রবাহিত হয়ে ওদের ওখানে পড়ে না। আমরা সীমান্তে গুলি করি না ওদের মানুষকে, ওরা গুলি করে। আমাদের ট্রেড ডেফিসিট আছে ওদের সাথে, হ্যাঁ, আমাদের ট্রেড সারপ্লাস নাই। প্রতিটা জিনিস ওদের হাতে কিন্তু আপনার দড়িটা, সেখানে তারা ডিসাইড করছে হচ্ছে আমাদের সম্পর্ক কেমন হবে। সেটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তাকে বলেছেন কিনা আমি ওনাকে জানতে চাই ওনার থেকে। সরি, না, 2 উপদেষ্টাই বলেছে সম্পর্ক কেমন হবে তারা ঠিক করবে। উনি ভারত বলেছে বাংলাদেশ ঠিক করবে, বাংলাদেশ বলছে ভারত ঠিক করবে। ভারত বড় দেশ হওয়ার পরে কিভাবে এটা বাংলাদেশ ঠিক করবে? ওরা আমাদেরকে তিস্তাতে পানি দিবে না, ওরা আমাদের সীমান্তে মারবে, ওরা আমাদের কি বলে আপনার চিরকালীন ধরে আমাদেরকে কি বলে বাণিজ্যিক ঘাটতিতে রাখবে। তাহলে আমরা কি করতে পারি এই সম্পর্ক তৈরি ঠিক করার জন্য? করার কথা তো প্রত্যেকটা জিনিস ওনাদের হাতে। আমি এগুলো বলতাম, এই জিনিসটা জিজ্ঞেস করতাম।
তো আপনি যে বললেন যে বাংলাদেশ বলছে এটা ভারতের হাতে, কেন ভারতের হাতে সেটা তো বলতে হবে না? এই সমস্যাগুলো তৈরি করেছে কে? এখন ওনার যদি বলেন না এটা সমস্যা, ওইটাই তো আগে প্রথম যে এগুলো সমস্যা কি না আগে এটা বলেন। যদি মনে করেন এটা সমস্যা, তাহলে সমস্যাটা করেছে কে? সমস্যাটার সমাধান কোথায় হবে? আমার দেশে তিস্তা পানি হবে কি হবে না, এখানে চীনের দ্বারা আমরা রিজার্ভার বানাবো কি বানাবো না, সেটা তো নির্ভর করবে সম্পূর্ণ ভারতের অ্যাকশনের উপরে, নাকি না? আপনি আমাকে পানি দিবেন না, আমি তো রিজার্ভার বানাবো না। সো আমার পুরো জিনিসটাই ছিল ভারতের উপরে। ভারত প্রত্যেকটা নেবারের সাথে, যে প্রত্যেকটা প্রতিবেশীর সাথে তার যে সমস্যা, তো তাহলে কি নেপালের সাথে ভারতের জন্য এটা নেপালের সমস্যা, পাকিস্তানের সমস্যা, খালি ভারতের সমস্যা নাই, একটা মাত্র কমন, সেটা হচ্ছে ভারত। আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই, কয়েকটা কথা। লেফটেন্যান্ট ফারাবি একটু আগে যেটা বলেছেন, এটা আমাকে কিন্তু এক ধরনের আশা দিয়েছে। আমাদের জুনিয়র অফিসাররা এরাও কিন্তু, এদের কারণেই আমরা মনে করি যে এই আর্মি চিফ আসলে শেখ হাসিনার পক্ষে যেতে পারেন নাই, এটা আমি মনে করি। হ্যাঁ, হতে পারে, আমাকে বলা হলো কয়েকদিন আগে যে উনি খুবই ডিসেন্ট ম্যান। হ্যাঁ, আমার বন্ধুরা আমাকে বলছে যে উনি খুবই ডিসেন্ট ম্যান, ও আজিজ টাজিজ হইলে সমস্ত অ্যারেস্ট করে ফেলতো অফিসারদেরকে, যারা গুলি করছে না তাদেরকে অ্যারেস্ট করতো, তাদেরকে জেলে ঢুকাই দিত, ও তো এটা করে নাই, এগুলো বলছে। হতে পারে হি ইজ এ ডিসেন্ট ম্যান, আমি এটা অস্বীকার করব না, আমি তাকে চিনি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ওয়াকার সাহেব সম্পর্কে কয়েকদিন আগে সুবীর ভৌমিক, আচ্ছা আপনি জানেন যে ভারতীয় সেনাপ্রধান কি বলেছে? ভারতীয় সেনাপ্রধান বলেছে যে তার সাথে উনি সারাক্ষণই কন্ট্যাক্টে ছিলেন। উনারা কি কথা বলেছেন সেটা আমাদেরকে বলুক। সেই জন্য এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে সুবীর ভৌমিক একটা লেখা লিখেছে কয়েকদিন আগে। সেই লেখাতে সে কি বলছে? সে বলছে যে ওয়াকার চাচ্ছেন যে এখন তাড়াতাড়ি নির্বাচন করে বিএনপির হাতে দিয়ে দিতে, মানে নির্বাচন হলে তো বিএনপি জিতবে এখন যদি তাড়াতাড়ি করে করা হয়। আপনি দেখেন যে এখন তার যে বিবৃতি, সেই বিবৃতিও হচ্ছে কি যে উনি যাতে এটা যাতে নির্বাচনের আগ পর্যন্ত, উনি যেটা উল্লেখ করেছে নির্বাচনের আগ পর্যন্ত সতর্ক থাকার জন্য এবং বল থাকা এবং নির্বাচন, তার মানে তাড়াতাড়ি করে ফেলো। আসলে সেটা সমাধান কি? নির্বাচন করে বিএনপির হাতে দিলে কি সেটা সমাধান? আমি গতকালকে কারণ বাজারে গিয়েছিলাম, তো কারণ বাজারে কিছু মানুষজন আমাকে বললো চাঁদাবাজি হয় এখানে। বলার সাথে সাথে বিএনপির এক লোক চলে আসলো, ওখানকার একটা লোকাল লিডার। সে বললো বিএনপির বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না। আপনি দেখেছেন যে যুব দলের ওইরকম মারণাস্ত্র নিয়ে টহল, কি বলে আপনার, মহড়া দিচ্ছে। ওরা এখন ইয়েতে বলতেছে, গ্রাসরুটে বলছে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। অলরেডি আরেক স্বৈরতন্ত্র চলে আসছে। এখন ওয়াকার চাচ্ছেন, আপনি জানেন যে বিএনপি ভারতের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, তিস্তা নিয়ে একটা বলেছে, কিন্তু আসলে দিল্লির বিরুদ্ধে যে সত্যিকারের যে কথাগুলো বলার দরকার তারা বলে না। আপনি জানেন যে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী হবে আমির খসরু চৌধুরী, সে অমিত শাহের সামনে হাত জোর করে দাঁড়িয়েছিল। আপনি জানেন যে এই বিএনপির লোক তারা কেউ আমাদের যে এস আলম বলেন, বসুন্ধরা বলেন, তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। অর্থাৎ এদের হাতে গেলে এই অর্থনীতি, এই ক্রনি ক্যাপিটালিস্টই থাকবে, এটা বড় লোকদের হাতেই থাকবে, এটা অলিগার্কদের হাতেই থাকবে। হ্যাঁ, আমাদের দেশে আবার ওই আমলাতন্ত্র সব এখন বিএনপির হবে কয়েকদিনের জন্য, তারপরে আবার ভারতের হবে, আপনার আধিপত্য হবে। এখন আমি এই জন্য মনে করি এটা সমাধান নয়। ডক্টর ইউনূসের থাকা উচিত এবং ডক্টর ইউনূসের অধীনে একটা শক্ত সরকার আসা উচিত। স্বাস্থ্য, স্বরাষ্ট্র, আইন, বিচার, অর্থ, এগুলোর কিন্তু চেঞ্জ হওয়া উচিত, পররাষ্ট্র হওয়া উচিত বলে মনে করি আমি। এটা আমি নিরপেক্ষভাবে বলছি। আমাদের অর্থমন্ত্রীর ব্যাপারে কেউ বলে না। অর্থমন্ত্রী সরকারি দুর্নীতির দিকে একটা দৃষ্টি দেন না। উনার সময় উনি টাকা দেওয়া নেওয়ার উনি হচ্ছেন দলপতি। উনি দেখবেন না যে উনার শুল্ক বিভাগে কিভাবে চুরি হয়, এটা দুদকের উপরে চাপিয়ে দেবেন, উনি চাপিয়ে দিবেন। উনার কোনো দায়বদ্ধতা নাই। শেয়ার মার্কেটে কিভাবে হয় ওনার কোনো দায়বদ্ধতা নাই। উনি এক একটা রিপোর্ট দিয়ে বাস রিপোর্টের উপরে বসে থাকছেন। উনার এই মূল্যস্ফীতির ব্যাপারে কোনো দায়বদ্ধতা নাই। সো আমি কয়েকটা কথা বলে, আর দুটো কথা বলে শেষ করতে চাই। একটা হচ্ছে কি জানেন, যে এই ওয়াকার বলেন বা আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বা আপনি পররাষ্ট্র উপদেষ্টা, এদেরকে আপনি যে একটা কথা আছে, কিন্তু ঘোড়াকে পানির কাছে আনা যায় কিন্তু পানি খাওয়ানো যায় না। আপনি তাকে যতই বলেন, তাকে আপনি হয়তো কাছে আনতে পারবেন, তাকে দিয়ে এটা করাতে পারবেন না।
কারণ এটার জন্য ডিফারেন্ট অ্যানিমাল দরকার বলে আমি মনে করি। জেনারেল ওয়াকার যদি সত্যি সত্যি ডিসেন্ট হন, তাহলে তাকে বিপ্লবের পক্ষে আসতে হবে, তাহলে উনি বিপ্লবের পক্ষে আসুন, এখানে একটা শক্ত ইয়ে করে লাইনটা ঠিক করেন। এইটাই আমাদের চান্স যে আমরা এই সময় এই যে কথাগুলো বলি, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন না হলেও নিরপেক্ষ জনসেবক তন্ত্র, সেটা সেনাবাহিনী এবং সামরিক বাহিনী এবং বেসামরিক, আমাদের অলিগার্কিটাকে ধ্বংস করা, অলিগার্কির বিরুদ্ধে আমাদের একটা সত্যিকারের অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি করেন, তারপরে এই জিনিসগুলো তো করা দরকার আছে, সেই জিনিসগুলো আমার করা দরকার বলে আমি লাস্ট কথাটা বলবো। এই কারণে এই কথাটা আমি মুস্তাফিজের মুখে কয়েকবার শুনেছি, কাকের মাংস খায় না, এটা বলা দরকার আছে। যেই মুহূর্তে কোনো সেনা অফিসার গুলি করেছে বা গুম খুনের মধ্যে ছিল, সে আর সেনা অফিসার নাই। সেনা অফিসার মানে আপনার খালি ইউনিফর্ম পরে থাকা মানেই সেনা অফিসার না। আপনি যদি সেনা অফিসার হয়ে আপনি যদি ধর্ষণ করেন, আপনি সেনা অফিসার নাই। আপনি যদি হত্যাকাণ্ড করেন, হত্যাযজ্ঞ করেন, আপনি সেনা অফিসার নাই। আপনি যদি সেনা অফিসার না থাকেন, আপনি তখন একটা গুন্ডা হয়ে গেছেন। ইউ হ্যাভ টার্ন ইনটু আ ক্রিমিনাল। আপনি তখন অপরাধী। প্রাইমা ফেসি বলে একটা কথা আছে, আপনি ওটা আমাকে বলতে পারবেন না, আপনি করেছেন, এখন করার পরে বলতে পারবেন না যে না আগের থেকে আমাকে ভাবতে হবে নির্দোষ। ওটা আইনের ব্যাপার, ওটা বিচারের ব্যাপার। আমরা জানি এটা চাকরিতে এটা করা যায় না। চাকরিতে আপনি যেই মুহূর্তে বুঝেছেন যে এটা প্রাইমা ফেসি এটা করেছে, সে কিন্তু তখন সম্পূর্ণভাবে এই বাহিনীর শত্রু, এই বাহিনীর বিরোধী, বাহিনীর মর্মর বিরোধী, স্পিরিটের বিরোধী। সুতরাং কাকের মাংস খায় না মানে কি? যদি মুস্তাফিজ একজন অনারেবল আর্মি অফিসার হয়, হাসিনুর যদি একজন অনারেবল আর্মি অফিসার হয়, তাহলে সমস্ত ডিসঅনারেবল আর্মি অফিসার এবং জেসিও এবং এনসিওর বিরুদ্ধে কথা বলতে হবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। না নিলে এই আর্মিকে, আর্ম ফোর্সেস কে বলেন বা আপনি সিভিলিয়ান জনসেবকের বেলায়ও প্রযোজ্য, এটা বেশি প্রযোজ্য সামরিক বাহিনীর ব্যাপার। তো আমি আশা করি যে আর কেউ কখনো আর যারা বলছে যে কাকের মাংস খায় না, আপনি কাক, আমরা কাক না, আমরা অফিসার ছিলাম। আমি এটুকু বলে শেষ করতে চাই। অনেক ধন্যবাদ। আমি হাসিনুর রহমান, আপনার কাছে শেষ প্রশ্ন, যেহেতু আগামীকালকে হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড সেই ট্র্যাজেডির দিন, সেটা নিয়ে একটু, এবং সেখানেও ভারতের কথাই চলে আসে। এখন ঠিক মতো তদন্তটা হবে কিনা এটা অনেকে সন্দেহ, কারণ আমরা ইতিমধ্যে যেগুলো জেনেছি যে যারা মুখ খুলতে চায় তারা এক ধরনের আতঙ্কের মধ্যে এখনো আছে, আবার ঠিকমতো আতঙ্কের মধ্যে তো আছেই। তো সেইখানে আসলে তদন্ত অনেকেই চায় না, আবার যারা জানে তারাও চুপ করে আছে অনেকেই, আবার কেউ বলতে চাইলেও সেখানেও ভয়ভীতি দেখানো হচ্ছে। তো সব মিলিয়ে যেহেতু ভারত এখানে জড়িত, শেখ হাসিনা জড়িত, তা আপনার কাছে কি মনে হয় এবং আপনি কি বলতে চান সেইটা যেটা নিয়ে এবং তদন্ত নিয়ে? আমাদের পরিবার, তার ক্ষতিপূরণ দিয়ে শেষ করা যাবে না। আমাদের মূল জিনিস হলো এই অপরাধের পিছনে কারা জড়িত, এটা কিভাবে বের করবেন। এই জিনিস তো কোনো ক্ষতিগ্রস্ত দেখে নাই। যারা ক্রাইম করছে তা অনেককে মেরে ফেলা হয়েছে, যারা জানতো মুখ খুলতে চায় নাই বা মুখ কাজ করে মেরে ফেলা হয়েছে। এখন কিছু লোক আছে যারা মৃত্যুদণ্ডে আসামি আছে, তারাই শুধু জানে কাদের সাথে মিটিং করছে। এখন তাদের সাথে যাতে কোনো দণ্ড নিয়ে কোনো রকম আলোচনা না হয়, আপনি যেই অধ্যাদেশ বা যে আইনের মাধ্যমে কমিশন করলেন, কমিশন ধারা সম্ভবত যে দণ্ড মৌকুব করা, ওই আলোচনা করা যাবে না। আলোচনা ওদের সাথে না বা দণ্ড মৌকুব ওই ধরনের কথাবার্তা বলা যাবে না। তাহলে আমরা কিভাবে আপনাকে আস্থায় আনবো, সত্য ঘটনা পাবো? আমি তো কোনো সত্য ঘটনা কোনো ক্ষতিগ্রস্ত থেকে পাবো না। যারা অপরাধী তাদের থেকে আমি সত্য ঘটনা পাবো, তারা মূলত জেলে আছে। এবং তাদের সাথে জিজ্ঞাসাবাদ যাতে করতে না পারি, তাই ধারাটা দেখবেন, ধারায় বলা আছে যে নিরুৎসাহিত করা হয়েছে, সোজা কথা। এটা যদিও আমি কমিশনারের সাথে কথা বলছি, এই একটাই জায়গা খোলা আছে যেখানে সত্য জিনিস পাওয়া যাবে, যারা সত্য স্বীকার করবে কোথায় মিটিং করছে। এখন আমি মিটিং করতে শুনছি তা বললেও হবে না, যে মিটিং এ ছিল এরকম লোক আমার লাগবে। শেখ হাসিনা 14 জনের সাথে মিটিং করছে, এমনও ব্যক্তি জেলখানে আমি দেখছি তারা বহুবার তাপসের সাথে মিটিং এ ছিল, তাপসের টাকা নিছে,
এই এদের সাথে কথা না বলতে পারি, তারা যদি আশার বাণী না পান, সত্য কথা কেন পাবো, কিভাবে পাবো? সরকারি যাচ্ছে না জিনিসটা নিষ্পত্তি হোক বা সত্য মানে কোন পরিষ্কার 14 হোক। জন মিটিং এ ছিল, মানে সেটা কি সেনাবাহিনী থেকে ছিল নাকি? না না, ওই হত্যার দিন হত্যাকারীরা 14 জনের সাথে শেখ হাসিনা কথা বলেছিলেন এবং আচ্ছা, যমুনাতে তাদের রাজকীয় সেখানে খাবার খাওয়ানো হয়েছিল। হ্যাঁ, বিরিয়ানি এই খাওয়ানো হয়েছিল। নাম্বারটা, এই কারা ছিল এই নামটা তো কেউ জানে না কমিশন। আমার অথর্ব সেনাপ্রধান ছিলেন, উনি ওখানে যোগদান করেন নাই। ওনার যোগ্যতা, চাকরির বয়স, কোনো অভিজ্ঞতা নাই। সেক্ষেত্রে কি সমরাস্ত্র বুঝে সমরক বিসর্গ হলেন এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া এখানে আসলে। তারপরে এখন আমরা তদন্ত করতেছি অনেক কষ্টের পর, ওই ধারাটা দিয়ে ব্যবস্থা করা যাতে আমরা সত্য ঘটনা বাহির করতে না পারি। একটা ভাবি বলে অল্প একটু যে হিন্দি ভাষায় শোনা গেছে, সেই ভাবি তো নানা চাপের মুখে, বিশেষ করে নানা চাপের মুখে কেন সেই কথা বলে, অন্যান্য ভাবিরা নিরুৎসাহিত করে। পাগল বলে সুবিধা, কারা বলতেছে পাগল? এখানেও সমস্যা আছে। আমি মনে করি আসলে জাতি হিসেবে আমরা লজ্জিত। সত্য ঘটনা এখন আমরা আওয়ামী লীগের তোষামতি করে যাচ্ছি, ফ্যাসিস্টের তোষামতি করে যাচ্ছি, বুঝাইতে পারতেছি না যে ভারত ছাড়া এই কাজ ঘটে নাই, ভারত জড়িত, অনেক আলামত ছিল, এই লোকদের দণ্ডে আইনে আওতায় নিয়ে আসা উচিত। কিন্তু আমরা নিজেদের নিয়ে ব্যস্ত, আমি কম পাইছি ক্ষতিপূরণ, বেশি পেয়েছি ক্ষতিপূরণ, আমার মারছে, ব্যক্তি নিয়ে ব্যস্ত। একটা বৃহৎ একটা ষড়যন্ত্র বাইর করা দরকার, সেটা নিয়ে কেউ ব্যস্ত না। সবাই আমার মারছে, ও দোষী, আরে ও দোষী দিয়ে আমার মাথা মন্ডু তোরে নেয় ডাবলে পিটাইলো বা কিছু আরো ক্ষতি হইলো, এটা কাম্য না। তা দিয়ে তো আমি মূল জিনিসটা বাইর করতে পারতেছি না। মূল জিনিসটা বাইর করতে গেলে যে মিটিং এ ছিল, যে টাকা নিছে, যে হত্যা করছে, তার সাথে কথা বলতে হবে, তার মুখে সত্য কথাটা বের করতে হবে। এখানে যতটুকু ছাড় দেওয়া দরকার দিয়ে সত্যটা জাতির সামনে আনতে হবে, যাতে আগামীতে কেউ এই আওয়ামী লীগ নিয়ে কোনো কথা না বলে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানে হলো গিয়া মানে এই আমাদের গায়ে হাত দিচ্ছে। এতদিন পরে একটা কমিশন গঠন হয়েছে, সেই কমিশনের কাছে তো সবাই আশা করছে যে কমিশন, যেহেতু কমিশনের মধ্যেই তো ভূত রয়ে গেছে। আপা, আপনি যে কিছুক্ষণ আগে বললেন স্বরাষ্ট্র ব্যাপারে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা না, ঠিক আছে, বুড়া মানুষ, ওনার সাথে কারা আছে? সফরজ সাহেব আছেন, ভালো একটা সচিব ওই মন্ত্রণালয় ছিলেন, ওনার সাথে খোদা বক্স আছেন, ওনার সাথে বাহার সাহেব আছেন। তারপর সমস্যা হওয়ার তো কথা না, বাট ওনারা তো কেউ ঠিক মতো কাজ করতেছেন না। এই বুড়া লোকদের কোনো কাজই আসলে হয় না। ইয়াং ব্লাড দরকার, লেট দেম ডু ইট। আর সত্য কথা জানতে গেলে আপনি অফিসারদের সাথে কথা বলে লাভ হবে না, তিনি মনে শিপের কাছে যান, ও বলবে সমস্যাটা কোথায়, ও জানে সমস্যাটা কোথায়। ধন্যবাদ আপা। অনেক ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান আপনার কাছেও শুনতে যাচ্ছি এবং আপনার শেষ বক্তব্য এটা সেই বিডিআর নিয়েই শুনতে যাচ্ছি। বিডিআর নিয়ে অ্যাকচুয়ালি যে আমরা অ্যাকচুয়ালি অপেক্ষা করতেছি যে কমিশনটা কি রিপোর্ট দেয়। আমি যেটা হাসিন স্যারের সাথে একমত যে তারা সরকার থেকে যথেষ্ট পরিমাণ সহায়তা পাচ্ছে না, এবং সহায়তা যে পাচ্ছে না, নর্মালি আমরা মিলিটারিতে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা যেটা যদি আমাদেরকে একটা মিশন দেওয়া হয়, যে আমরা তখন এটাকে ইম্প্রোভাইজ করি, যে সিচুয়েশন যদি বাধাই আসে, বাধাগুলা উত্তরণের জন্য বিভিন্ন পথ অবলম্বন করি। আমি মনে করি যে জেনারেল ফজলুর রহমান তেমনই একজন মানুষ, ব্যাটেল হার্ডেন জেনারেল। উনি, আমি আশা করতেছি, এখন পর্যন্ত আমি অ্যাকচুয়ালি ইতিবাচক কোনো কিছু দেখতেছি না, যে এখন যে ওনার যে মেইন এইমটা হচ্ছে, একটা তো বিচার হয়ে গেছে যারা সৈনিকদের, বাট এর সাথে যারা, আমরা কয়েকদিন আগে আপনার আমার দেশের রিপোর্ট দেখলাম কর্নেল শামসের ব্যাপারে দেখলাম, যেটা হচ্ছে আমরা 100% নিশ্চিত যে সে এটার সাথে জড়িত এবং তার মানে পুরা মাস্টার মাইন্ড। আমি বলতে চাচ্ছি ওখানে যারা বেঁচে যাওয়া অফিসার ছিল সামান্য কিছু অংশ ছাড়া বাকি সবাই এটার সাথে জড়িত ছিল, এবং উনারটা স্পষ্টভাবে বোঝা গেছে এই জন্য কারণ উনি ওখান থেকে বের হয়ে আসে শেখ হাসিনার পক্ষে যেটা বিবৃতি দিয়েছিলেন, এবং উনি যে সমস্ত জায়গায় কথা বলেছিলেন ওখান থেকে তাকে লোকজন দেখেছে যে উনি বিজয় সৈনিকদের সাথে ইনস্ট্রাকশন দিচ্ছেন, মানে হি ওয়াজ নট এজ এ ক্যাপ্টিভ। সো এটা ক্লিয়ার, এবং আমি মনে করি যে এই জিনিসগুলোকে এখন যারা আমাদের সেনাবাহিনীর ভিতরে যারা এটার সাথে জড়িত ছিল এদেরকে বের করে নিয়ে আসা, প্লাস হচ্ছে আমরা ভারতের যে একটা ইনভলভমেন্ট আছে, এটা আমার ওয়ালে একটা ভিডিও দেখতে পারেন যে সাহারা খাতুনের অ্যাম্বুলেন্স গুলা যে গিয়েছে ঝড়ের বেগে চলে আসছে, এবং এগুলার কোন অ্যাম্বুলেন্স গিয়েছে এগুলা নাকি সব আনরেজিস্টার্ড ছিল, এবং আমি যেটা জেনেছি সেটা হচ্ছে এগুলা সব
কোঅর্ডিনেট করেছে সোহেল তাজ, যিনি অবশ্য এখন বিভিন্ন অন্য ধরনের কথাবার্তা বলছেন, সে বিদেশে ছিলেন। এবং এটা নিয়ে আমি দেখলাম ইলিয়াস হোসেনও একটা স্ট্যাটাস দিয়েছে যে সে বাংলাদেশ থেকে বের হয়েছে, এই সিল দেখাইতে পারবে কিন্তু পাসপোর্টে অন্য কোনো দেশের এন্ট্রি দেখাইতে পারবে না। এই চ্যালেঞ্জটা ওনার গ্রহণ করা উচিত। তাহলে আমরা দেখি আমরা যে মানে এখন পর্যন্ত এটা কনস্পিরেসি থিওরি হইলে এটা আস্তে আস্তে শেপ নিচ্ছে। এবং আমি মনে করি এই জিনিসটা, এই যে ক্লুটা দিয়ে যখন প্রেসার দেওয়া হবে, গুম কমিশন কিন্তু ইচ্ছা করলে তাকে পাসপোর্ট সহ ডাকতে পারে, কিন্তু তারা কিন্তু ডাকতেছে না এখন পর্যন্ত। আমি এই ধরনের কোনো তথ্য পাই নাই। মোট কথা হচ্ছে এখন সরকার এমন একটা সিচুয়েশনে আছে যে, এবং সাংবাদিকরা, আমি বলবো সাংবাদিক এখনো খুবই ভালোভাবে কন্ট্রোল। এই যে আমি যেটা আগে বললাম যে জেনারেল আকবর আর সাইফুল আলম চলে গেছে, এটা নিয়ে কেউ ইনভেস্টিগেটও করবে না, এদের নামে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়ে গেছে। সো আমি মনে করি যে আমরা অ্যাকচুয়ালি যদি জেনারেল ফজলু যদি শেষ পর্যন্ত এটাতে সফল না হন, আমরা আপসেট হব। এবং এখানে তারেক সিদ্দিকের ইনভলভমেন্টটা বের হয়ে আসবে, ভারতের ইনভলভমেন্টটা বের হয়ে আসবে, এটা অনেক ক্ষেত্রে চায় না। একজন ভাবি যে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তিনি বলেছেন তারেক সিদ্দিকের ওয়াইফ ওনাদেরকে, ও যে যারা ভিকটিম সেই পরিবারগুলোকে উনি হ্যান্ডেল করেছেন এবং উনি শিখিয়ে দিচ্ছিলেন কাকে কি লিখতে হবে, কাকে কি বলতে হবে, এই বিষয়গুলো। অ্যাবসলিউটলি। এবং জেনারেল ওয়াকার যেটা করেছে সেটা হচ্ছে আমরা সবাই জানি উনিও এটার সাথে জড়িত। উনি জড়িত ইন এ সেন্স যে যখন ওই ঘটনাটা হয়, আর্মি 10:30টার মধ্যে ওখানে গিয়েছিল, ও যেতে পেরেছিল। মানে আর্মির একটা ব্যাটেল সিচুয়েশনে ফার্স্ট লাইন অ্যামুনিশন নিয়ে কুইক টাইমে যাওয়ার মেইন কারণ ছিল ওই দিন একটা প্রেসিডেন্টের একটা শিখাও নির্মাণের একটা ছিল, একটা সেলুটিং ছিল। ওখান থেকে যে সিকিউরিটি গার্ডটা ছিল এটাকেই সাথে সাথে পাঠিয়ে দিতে পেরেছিল। বাট উনি এখানে আসার পরে উনি অ্যাকচুয়ালি এই যে সিচুয়েশনটা, যে সবার আগে আর্মি চলে এসছে, আগে বছর র্যাব এসছে, একটা যৌথ অপারেশন হলে যে সাথে সাথে সমস্যাটা সমাধান, ওইটা না করে উনি জেনারেল হাকিমকে আরো বলেছেন যে আপা না করেছে। সো এটাই যে উনার ইনভলভমেন্টটা, এটার জন্যই উনি এখন পর্যন্ত যেটা করেছেন। যে ভিকটিম যে ফ্যামিলিগুলো আছে, আপনারা জানেন যে ভিকটিম ফ্যামিলিগুলোকে বিভিন্ন ধরনের সেনাবাহিনী থেকে 2টা ফ্ল্যাট দেওয়া হয়েছে প্রত্যেককে, এবং তাদের যে সন্তান যারা আছে, তাদের ফ্যামিলি যারা আছে, এদের যেহেতু তারা আমাদের ফ্যামিলি থেকে এদের রেসপন্সিবিলিটি নেওয়া হয়েছে। কিন্তু উনি করেছে হচ্ছে এইটাকে ইউজ করেছে তাদেরকে কন্ট্রোল করার জন্য। যারা তাদের মতের সাথে মিলাবে শুধু তাদেরকে দিবে, আর যারা মিলবে না তাদেরকে এক ঘরে করে। এবং এইটাই কোঅর্ডিনেট করতে হচ্ছে জেনারেল তারেক সিদ্দিকের মিসেস। সো এটার সাথে যেহেতু জেনারেল ওয়াকার ইজ এ ফ্যামিলি, সো এটা এখন উনি চালু রেখেছেন। উনি তাসনুয়া ভাবি যেটা বলেছেন সত্য বলেছেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, এবং প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আমাদের পরবর্তী একটু বলার আছে। মামলা করা হয়েছে আইসিটিতে, মামলাটা তো চালু করতে পারে আসিফ নজরুল, করতেছে না তো। মানে সরকার কোন রকম সহযোগিতা করতেছে না যে বিডিআর এর সুষ্ঠু তদন্ত হোক, কমিশন কাজ করুক, মামলা চলুক। আমাদের সেনা অফিসার মারা গেছে সরকারি, যারা মারছে তারা সরকারি, তদন্ত যারা করছে তারাও সরকারি, বিচার যারা করছেন তারাও সরকারি, মিডিয়া জয় মামুন মনীষা এরাও সরকারি। তারপরে ন্যায় বিচার কিভাবে হয়েছে? ওখানে কোনো ন্যায় বিচারই হয় নাই। এখন সময় হয়েছে, সুযোগ হয়েছে, সত্য প্রকাশিত হোক। আমি এটা মনে করি এটা সবার উদ্যোগ, দেশের সেনাবাহিনী বা দেশের একটা অ্যাসেট, এখানে ভারত জড়িত আছে নিঃসন্দেহে, সবার জানা উচিত এবং সবার কোঅপারেট করা উচিত। আসিফ নজরুল বেশি করা উচিত। ওনাকে এখনো চাপের মধ্যে রাখা হচ্ছে। অবশ্যই আমি জানি, আমার পাশেই বাসা, আমি জানি। এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার তো আকবারে আসা উচিত। উনিও তো ভুল করছেন। আমি যে মোস্তাফিজুর সমাধানের কথা, উনি আরো বেশি ভুল করছেন। উনি আমার কমিশনে উনি বলছেন যে সেনাবাহিনী আক্রমণ না করে ভালো কাজ করছে, ওনার রিপোর্টে আছে। তো উনি তো তাই, ওনাকেও জিজ্ঞেস করা উচিত। ধন্যবাদ আপা। সেনাবাহিনী ওনার যে টিম নিয়ে গিয়েছিলেন মেজর জসিম, উনিও বলছেন যে উনি তো পুরোটাই বর্ণনা দিলেন যে উনি ওইখানে গিয়েছেন এবং কখনো কিছুই শুরু হয়নি, এবং কোন গাড়ি এসেছে, কোন গাড়ি গিয়েছে, তারপরে কারা কারা গিয়েছে, মুন্নিশার কথা উনি স্পষ্ট বললেন সবকিছুই। কিন্তু ওনাদেরকে যেতে দেওয়া হয়নি, ওনাদেরকে 26 তারিখে মনে হয় যেতে দেওয়া হয়েছে। আপা প্রথমে একদম র্যাবের 2জন লেফটেন্যান্ট কর্নেল শামস আর জাকির গেটে ছিল টুল সহ, তাদেরকে ঢুকতে দেয় নাই। নিয়ে আসা হয়েছে, কে আনছে? রেজানুর। কার আদেশে? তারেক সিদ্দিকের আদেশে। তারেক সিদ্দিকের আদেশ কেন রেজানুর শুনবে? সে শুনবে তার ডিজির কথা, সে শুনবে আইজিপির কথা,
সে চেইন অফ কমান্ড ব্রেক করে ওই পরিবারতন্ত্রের কাছে জিজ্ঞেস করছে, যেটা চেইন অফ। দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন তারা যে অভিযোগগুলো করেছেন, অভিযোগগুলো এর আগে হয়তো বা মানে তারা ইঙ্গিত দিয়ে বলতেন, কিন্তু আজকে সেনাপ্রধান বক্তব্য দেওয়ার পর তারা স্পষ্টই সেগুলো বলছেন যে সেনাপ্রধান এই বক্তব্য কখনোই সাধারণ সৈনিকরা, দেশের জনগণ মেনে নেবে না, এবং এই অভিযোগগুলো তারা করেছেন। তো তারা এখানে আলোচনা শুনেছেন, সেনাপ্রধান কি বলেছেন সেটাও আপনারা শুনেছেন। আসলে আপনার কাছে কার বক্তব্য এবং কার সিদ্ধান্ত যৌক্তিক মনে হচ্ছে, সেনাপ্রধান নাকি এই যে সাবেক সেনা সদস্যগুলো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।